হ্যাঁ, যেটা যেটা হচ্ছে যে আমাদের এরকম কোনো আলাদা কোনো শিট-টিট এরকম কোনো কি দেওয়া হবে যে আহ, এই ক্লাসের জন্য পরে আমরা বাসায় যে এটার বিষয়ে একটু প্র্যাকটিস করবো বা দেখবো এরকম? আপনাদেরকে সফট কপি কিছু জিনিস দেয়া হবে ক্লাস শেষে। মাঝে মাঝে আপনাদেরকে কিছু কাজ দেওয়া হবে, সেটা নোট আকারে দেওয়া হবে। এটা দেওয়া হবে, কিছু কাজ থাকবে আপনাদের, যাতে প্র্যাকটিসটা আপনারা করতে পারেন বাসায়, সেজন্য আপনাদের কিছু কাজ দেওয়া হবে। জি। ওকে, ধন্যবাদ। আর কারো কোনো কথা আছে? আচ্ছা, তাহলে যেহেতু 9:45 বেজে গেছে, আমরা মনে হয় আমাদের ক্লাসটা শুরু করি, তাই না? জি আচ্ছা, জাহিদ হোসেন ভাই কি আর কিছু বলবেন? আপনি হ্যান্ড রাইজ করে আছেন তো, নাকি হ্যান্ড লোয়ার করে দিব? স্যার, আপনি ক্লাস শুরু করে দেন। আমার মনে হয় পরে যদি আমাদের কোনো কোশ্চেন থাকে ক্লাস শেষে আমরা না হলে শুনবো। জি, ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, প্রথমত কথা হচ্ছে যে আমরা যে সফটওয়্যারটা কাজ করব, এটা হচ্ছে টালি প্রাইমে আমরা কাজ করব, ঠিক আছে? টালি প্রাইম হচ্ছে আপডেট ভার্সন টালি সফটওয়্যারের। আর এটা তো একটা হচ্ছে আপনার পেইড সফটওয়্যার, আমরা সবাই জানি। টালি টালি দুই ধরনের হয়, একটা হচ্ছে সিঙ্গেল ইউজার আর একটা হচ্ছে মাল্টি ইউজার। তো সিঙ্গেল ইউজার মূলত মন পিসি, একটা পিসিতে ইউজ করা যায়। এটা দাম হচ্ছে বর্তমান 43,000 টাকার মতো। আর হচ্ছে আপনার যেটা মাল্টি ইউজার, এটা দাম 1,29,000 টাকা। আর এটা হলো আপনার যারা বড় বড় প্রতিষ্ঠান, যেসব প্রতিষ্ঠান যারা হচ্ছে আপনার 15-20 জন বা অনেক লোক, অর্থাৎ একের অধিক লোক কাজ করলেই মাল্টি ইউজার ইউজ করা হয় টালি সফটওয়্যারের। আর হচ্ছে আপনার টালি সার্ভার নামে একটা সফটওয়্যার রয়েছে, যেটার কাজ হচ্ছে বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আছে, যেখানে কন্টিনিউয়াসলি অনেক ভাউচার এন্ট্রি হয়, সেসব প্রতিষ্ঠানে আপনার টালি সার্ভার ইউজ করা হয়। টালি সার্ভার মানে এটা কোনো মেশিন না, এটা একটা সফটওয়্যার আর কি। এই সফটওয়্যারের মাধ্যমে দেখা যাচ্ছে একই সাথে 10 জন লোক কাজ করতেছে, 10 জন লোক একত্রে একটা ভাউচার ক্লোজ করতেছে। তো যদি আপনার নর্মালি যেটা আপনার টালি মাল্টি ইউজার যেটা, এটা আপনি কাজ করতে পারবেন, বাট একজন একজন করে এক একটা করে নিতে থাকবে। তো নিতে যে দেখা যাচ্ছে যে অনেককে ওয়েটিং এ রাখবে, ঘুরতেছে, হয়তো 10 সেকেন্ড পরে যে এন্ট্রিটা নিচ্ছে। তো যাদের অনেক বেশি এন্ট্রি, তাদের ক্ষেত্রে ওরা আপনার ইয়া করে হচ্ছে টালি সার্ভারটা ইউজ করার জন্য ওরা বলে। তবে টালি সার্ভারটার দাম টালি সফটওয়্যার থেকে অনেক বেশি, প্রায় 6.5 লাখ টাকার মতো ভ্যাট সহ লাগে আর কি। তো টালির ব্যাপারে এটা আমার একটা প্রাথমিক ধারণা দিলাম। আর টালির সফটওয়্যার আমরা যারা প্র্যাকটিস করব, অনেকেই আমাকে তো আসলে গ্রুপে নক করেছেন বিভিন্ন ভাবে যে টালি সফটওয়্যার লিঙ্কটা দেওয়া যায় কিনা। তো আসলে টালি এটা অনেকে হয়তো পারবেন, লিংক দিলে ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারবেন, কিন্তু অনেকেই সেটা হয়তো পারবেন না। যার কারণে আমরা প্রথম ক্লাসে আজকে আপনার হচ্ছে কিভাবে টালি ডাউনলোড করবেন, ইনস্টল করবেন এবং ইউজ করবেন সেই বিষয়টা আমরা দেখাবো। তো আপনাদের যে কোনো ব্রাউজার থেকে, সরি আমি একটু আমার স্ক্রিনটা একটু শেয়ার করে দিচ্ছি। আপনাদের স্ক্রিনটা আপনারা একটু ফুল করে নিন, যাতে আপনারা ফুল স্ক্রিনটা দেখতে পারেন আর কি। তো আমার স্ক্রিন তো আপনারা দেখতে পাচ্ছেন নাকি? জি স্যার, দেখতে পাচ্ছি। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? আমি যে একটা নতুন ব্রাউজারে ঢুকছি, এটা কি দেখা দেখা যাচ্ছে? যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। তো আমরা যে কোনো একটা ব্রাউজারে ঢুকবো, ঢোকার পরে আমরা এখানে টালি সলিউশন লিখবো, ঠিক আছে? টালি সলিউশনস লিখলে আমাদের উপরে যে ওয়েবসাইটটা আসবে, এটা হচ্ছে talisolutions.com। আমরা এই সাইটটাতে ঢুকবো। ঢোকার পরে একটু ঢুকুক, আমরা চলে আসব এই যে রাইট সাইডের ডাউনলোড অপশনে।
তো ডাউনলোড অপশনে আমরা যদি ক্লিক করি তখন আমরা টালি প্রাইম সফটওয়্যারের যেটা আপডেট রিলিজ, এটা হচ্ছে 4.1 টালি প্রাইম। তো এখান থেকে আমরা ডাউনলোড করব। ডাউনলোড করে অন্যান্য সফটওয়্যার যেভাবে আমরা ইনস্টল করি সেইভাবে আমরা ইনস্টল করব। তো এখানে আবার ওই প্রিভিয়াস ডাটাগুলো এখানে রয়েছে, এই যে প্রিভিয়াস ভার্সন, এখানে ক্লিক করলে আমরা প্রিভিয়াস ভার্সন গুলো দেখতে পারবো। তবে টালি ইআরপি 9টা তারা এখান থেকে সরিয়ে দিয়েছে। তো টালি ইআরপি 9 এবং টালি প্রাইমের যে ডিফারেন্সটা, এটাও আমি আপনাদেরকে একটা ক্লাসে দেখিয়ে দিব যে টালি প্রাইম এবং টালি ইআরপি 9 এর মধ্যে কতটুকু ডিফারেন্স আছে। তো সেটা এজন্য যারা এটা নিয়ে অনেকে আবার হয়তো পরবর্তীতে প্রশ্ন করবেন, এই জন্য ক্লিয়ার করে দিলাম যে টালি প্রাইম এবং টালি ইআরপি 9 দুইটাতেই আপনাদেরকে দেখানো হবে। আমরা মূলত কাজ শিখবো টালি প্রাইমে, আর টালি প্রাইম টালি ইআরপি 9 খুবই কাছাকাছি জিনিস, হয়তো রিপোর্টিং এ অল্প কিছু চেঞ্জ আছে। তো যতটুকু চেঞ্জ আছে সেটা আপনাদেরকে একটা ক্লাসে আমরা সব মিলে দেখিয়ে দিব। আর এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, ঠিক আছে? আমি এখন ডাউনলোড করে ইনস্টল করতে গেলে একটা সময় যাবে, আর ইউটিউবে আমাদের একটা ভিডিও আছে, এইটা ডাউনলোড করে কিভাবে ইনস্টল করবেন আমরা গ্রুপে আপনার ওই ভিডিওটা দিয়ে দিব। যারা ডাউনলোড করে ইনস্টল করে ফেলবেন তারা তো করে ফেললেন, আর যদি কেউ আটকায় যান যে ইনস্টল করতে পারতেছেন না, তখন আপনারা ওই ভিডিওটা দেখবেন, দেখে তারপরে ইনস্টল করে নেবেন। এর পরেও যদি কেউ আপনার পিসিতে ডাউনলোড করতে মানে ব্যর্থ হন, না পারেন, সেক্ষেত্রে আমাকে গ্রুপে হোক পার্সোনালি হোক নক দিবেন। প্রয়োজনে আপনার কম্পিউটারে এনিডেক্স আইডি শেয়ার করবেন আমার সাথে, আমি আপনার এনিডেক্সে ঢুকে আপনাকে ইনস্টল করে দিব। তাহলে ইনস্টল নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন আমার মনে হয় থাকার কথা না। যে আমরা প্রথমত যাব টালি সলিউশনে, এখান থেকে আমরা এখান থেকে ডাউনলোড করব, ডাউনলোড করে পিসিতে ইনস্টল করব, ঠিক আছে? পিসিতে ইনস্টল করা পর্যন্ত যে এরপরে যে অপশনটা আছে এটা আমরা ইউটিউবের একটা ভিডিও দিব, ওইটা আপনারা প্রয়োজনে দেখে নিন যদি আপনারা ডাউনলোড করে ইনস্টল করতে যেয়ে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন। এরপরেও যদি কোনো প্রবলেম হয় আমি তো আছি ইনশাল্লাহ, অসুবিধা নেই। তো ইনস্টল হয়ে যাওয়ার পরে যখন আপনি টালিতে ক্লিক করবেন তখন টালিটা আমাদের এইভাবে আসবে। টালি, আমরা একটু টালিতে ঢুকতেছি। আর হচ্ছে টালিতে ঢোকার পরে আমি একটু দেখাচ্ছি, আমরা যারা এখানে টালি ইউজ করব আমরা মূলত টালির যেটা এডুকেশন মোড, হ্যাঁ এডুকেশনাল মোড যেটা, এটা হচ্ছে শেখার জন্য ফ্রি। এটা আপনি লাইফ টাইম ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। এখান থেকে আপনি ট্রেনিং নিতে পারবেন, আপনার কাজ যেটা প্রশিক্ষণ নেওয়া, প্র্যাকটিস করা, আপনার পিসিতে কাজ করা, এটা আপনি সব কিছু এখান থেকে করতে পারবেন। তবে কিছু রেস্ট্রিকশন আছে, সেই রেস্ট্রিকশন গুলা আমরা পরবর্তী সময় দেখাই দিব। তো যখন আপনি টালি ইনস্টল করে ওপেন করতে যাবেন তখন আপনার ইন্টারফেসটা ঠিক এরকম আসবে, ঠিক আছে? তো ইন্টারফেসটা এরকম আসার পরে আমরা একদম যে লেফট সাইডে এখানে আসছে কন্টিনিউ ইন এডুকেশনাল মোড, এইখানে ক্লিক করে আমরা লগ ইন করবো বা ঢুকবো। এখানে ক্লিক করে ঢুকলাম, ঢুকার পরে আপনাদের ওখানে কোম্পানি ক্রিয়েট করতে বলবে। আমার এখানে কোম্পানি ক্রিয়েট করা আছে এই জন্য এটা আসে নাই। তো কোম্পানি ক্রিয়েট করতে বললে আমরা যেভাবে কোম্পানি ক্রিয়েট করব সেটা এখন দেখাচ্ছি। আমরা চলে যাবো এই যে রাইট সাইডে কোম্পানিতে, সরি লেফট সাইডে কোম্পানি অপশনে ক্লিক করব। ক্লিক করলে একদম উপরে যে অপশনটা আছে ক্রিয়েট, এই অপশনে যাব। আসার পরে আমাদেরকে এখানে কোম্পানির যে ইনফরমেশন গুলো, সেই ইনফরমেশন গুলো এখানে দেওয়ার জন্য বলা হচ্ছে যে একটা নতুন কোম্পানি আমি যখন ক্রিয়েট করব তখন যে ডাটাগুলো লাগে সেই ডাটাগুলো আমরা এখানে দিয়ে এরপরে কোম্পানি ক্রিয়েট করব। তো সেজন্য শুরুতে আমরা একটা নাম দিয়ে দেই। ব্যাচ 202243 এই কারণে দিলাম, এটা আপনাদের ব্যাচ নাম্বার, কিন্তু আসলে আমি যেহেতু অনেকগুলা কোম্পানি ক্রিয়েট করছি যার কারণে ব্যাচ নাম্বারটা দিচ্ছি, কিন্তু আপনার তো ওখানে কোনো ব্যাচ নাম্বার থাকবে না। আপনি শুধুমাত্র কোম্পানির যে নামটা সেই নামটা এখানে ইউজ করবেন। এটা আবার চিন্তা করেন না যে তাহলে ব্যাচ নাম্বারটা এখানে কেন হইলো, এটা জাস্ট
আমরা যাতে এখানে বুঝতে পারি যে এটা এই ব্যাচের জন্য কোম্পানিটা ক্রিয়েট করেছিলাম, এই জন্য ব্যাচ নাম্বারটা এখানে দিয়েছি। তো তারপরে আমরা যাব, এখানে লেখা শেষ হয়ে গেলে আমরা এন্টার দিব। এন্টার দিয়ে মেইলিং নেমেও আপনার কোম্পানি নাম এটাই থাকবে। এরপরে আবার এন্টার দিব, দেওয়ার পরে আমরা এখানে প্রতিষ্ঠানের যেটা হেড অফিস অ্যাড্রেস, মেইন অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা আমরা এখানে দিয়ে দিব। আর এখানে যে ইনফরমেশন গুলো আমরা দিব, এটা মূলত আমরা যখন কোনো বিল, ভাউচার, সেলস ইনভয়েস এগুলো প্রিন্ট করব, প্রিন্টের সময় আপনার কাগজের উপরে যে প্রিন্টিং অপশন যেটা থাকে প্যাড আকারে, ওই জায়গাতে কিন্তু এই জিনিসগুলা শো করবে। যার কারণে এই জায়গার ইনফরমেশন গুলো আমাদেরকে প্রপারলি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে, যাতে এই ভাউচারটা যখন প্রিন্ট হবে তখন কারো কাছে এটা ওয়ার্ড লুকিং না হয়, একটা এমন কথা না আসে যে এটা মানে একটা হাতে তৈরি হয়েছে, নতুন হাতে তৈরি হয়েছে এমন মনে হইতে পারে। যার কারণে ইনফরমেশন গুলো আমরা সুন্দরভাবে এখানে প্রোভাইড করব। হাউস তো আরো অ্যাড্রেস যদি আরো ডিটেলস থাকে, তো আমরা এখানে যদি আবার ইন্টার দিই তাহলে আরো লেখার অপশন আছে যদি প্রয়োজন হয়। তো যেহেতু আমাদের কমপ্লিট হয়ে গেছে, আমরা ইন্টার দিচ্ছি। এরপরে নিচের অপশনে চলে যাচ্ছি। ডিভিশন, যদি আপনার প্রতিষ্ঠানের একাধিক উইংস থাকে, দেখা যাচ্ছে তাদের ঢাকায় আছে, চট্টগ্রামে আছে, এই যে দেখেন আপনার এই যে, যদি আমরা ইয়াতে রাইট সাইডে খেয়াল করি, এখানে কিন্তু বিভাগগুলো আছে। যদি এমন হয় যে এদের সবগুলা বিভাগেই আলাদা আলাদা ব্রাঞ্চ রয়েছে, সেক্ষেত্রে আমরা কোনো একটা ব্রাঞ্চ এখানে দেখিয়ে দিতে পারি। আদারওয়াইজ এখানে আমরা নট অ্যাপ্লিকেবল দিয়ে সামনে চলে যাব। এবং কান্ট্রি বাংলাদেশ, এখানে অনেক দেশ আছে, আমরা অবশ্যই বাংলাদেশ ব্যবহার করব। আর যদি আপনি বাহিরের দেশের জন্য এখানে কোম্পানি ক্রিয়েট করেন, সেক্ষেত্রে অবশ্যই সেই দেশ দিবেন। এরপরে হচ্ছে আপনার লোকেশনে যেটা পোস্ট কোড আছে, সেই পোস্ট কোডটা আমরা এখানে দিয়ে দিব। এরপরে টেলিফোন নাম্বার, ধরেন আমরা কোনো একটা নাম্বার এখানে দিয়ে দিচ্ছি। এখানে একাধিক নাম্বার চাইলে আপনি এখানে কমা ইউজ করে আরো একটা নাম্বার আপনি ইউজ করতে পারেন। আমরা ধরি যে এটাই আমাদের টেলিফোন নাম্বার, জাস্ট এমনি দিলাম নাম্বারটা, এটার আসলে কোনো অথেন্টিকেশন নাই। এরপরে হচ্ছে মোবাইল নাম্বার, এখানে আমরা দিয়ে দিতে পারি। এরপরে ফ্যাক্স নাম্বার যদি আমাদের থাকে, আদারওয়াইজ ফ্যাক্স নাম্বার যদি না থাকে আমরা এটা দিব না, আমরা এখান থেকে নেক্সট অপশনে চলে যাব। এরপরে ইমেল অ্যাড্রেস, এবং ওয়েবসাইট অ্যাড্রেস, প্রতিষ্ঠানের যেটা ওয়েবসাইট অ্যাড্রেস থাকবে সেটা আমরা এখানে দিয়ে দিব। নিচের ওয়েবসাইট অ্যাড্রেসটা কিন্তু সঠিক না, এটা জাস্ট আমরা দেখানোর জন্য দিলাম। এরপরে হচ্ছে আপনার হচ্ছে ফিনান্সিয়াল ইয়ার বিগিনিং ফর্ম, অর্থাৎ প্রত্যেকটা কোম্পানির একটা ফিনান্সিয়াল ইয়ার থাকে। তারা আসলে তাদের অ্যাকাউন্টসটা মেইনলি জুলাই টু জুন মেইনটেইন করে নাকি জানুয়ারি টু ডিসেম্বর মেইনটেইন করে, এইটার উপর ডিপেন্ড করে হচ্ছে যে আমরা ফিনান্সিয়াল ইয়ার বিগিনিং ফর্ম এখানে কোনটা দিব। এটা দেওয়ার সময় আমাদের একটা খেয়াল রাখতে হবে, এটা যে এখানে যে ডেটটা আমরা ইউজ করব, এই ডেটের আগে আমরা কোনো এন্ট্রি এখানে দিতে পারবো না। যার কারণে আমাদেরকে এই ডেটটা দেওয়ার সময় শুধুমাত্র দিয়ে গেলেই হবে না। যদি কোম্পানি অনেক পুরাতন হয়, সেই কোম্পানির ডাটা, পুরনো ডাটা, 1 বছর আগের এন্ট্রিও এখানে করা লাগতে পারে, সেক্ষেত্রে আমাদেরকে ওইভাবে যেটা ফিনান্সিয়াল ইয়ার আছে ওই অনুযায়ী এই ডেটটা দিতে হবে। আমরা ধরলাম এটা জুলাই থেকেই আমাদের এই কোম্পানিটা শুরু হচ্ছে। নেক্সট অপশনে আমরা যাচ্ছি, বুকস বিগিনিং ফর্ম। এটা হচ্ছে যে আপনার হয়তো ফিনান্সিয়াল ইয়ার শুরু হয়েছে জুলাই থেকে, কিন্তু আপনি এন্ট্রি শুরু করছেন ডিসেম্বর থেকে, এরকম হতে পারে, অথবা জুলাই থেকেই শুরু করছেন, অথবা অক্টোবর থেকে শুরু করছেন। তবে এই ডেটের আগে এই ডেটটা কখনো হবে না। বিগিনিং ফর্মটা আপনার হচ্ছে ফিনান্সিয়াল ইয়ারের যে ডেটটা দিবেন তার পরবর্তী কোনো একটা ডেট এখানে হবে, যে ডেটের এই ডেটের আগেও কিন্তু আপনি কোনো ভাউচার এন্ট্রি করতে পারবেন না। তো এজন্য এই ডেট দুটো আমরা এইভাবে মেনটেন করব। এরপরে যদি আমরা ইন্টার দেই, ইন্টার দিলে এখানে হচ্ছে বেস কারেন্সি স্যাম্পল, যেহেতু বাংলাদেশ আমরা টাকা ইউজ করতেছি, তবে আমরা যে কোনো কারেন্সি এখানে ইউজ করতে পারি। ফর্মাল নেম বাংলাদেশি টাকা এটা আছে, তো এইভাবে রেখে আমরা ইন্টার দিচ্ছি এবং এখানে একসেপ্ট করতে বলা হচ্ছে, আমরা ইয়েস দিয়ে একসেপ্ট করে দিচ্ছি।
একটু ওয়েট করতে হবে। ওর হচ্ছে আপনার যেই চার্ট অফ অ্যাকাউন্টস আছে সেটা রেডি করে তারপরে সে আমাদের সামনে আসবে। তো কোম্পানি মোটামুটি আমাদের ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদেরকে এখানে কিছু বিষয় আছে যেগুলা অ্যাকাউন্টস ওপেন করার সময় আমাদের কাছে কিছু বিষয় পারমিশন চাই যে আমরা এটা দিয়ে আসলে কি কি জিনিস মেইনটেইন করব। তো প্রথমেই আসছে হচ্ছে মেইনটেইন অ্যাকাউন্টস। আমরা অ্যাকাউন্টস মেইনটেইন করব। এনাবল বিল ওয়াইজ এন্ট্রি। তো বিল ওয়াইজ এন্ট্রিটা হচ্ছে মূলত এজিং রিপোর্টের জন্য লাগে। আমরা একদম ফার্স্ট অফ অল আমরা আপনাদেরকে এই যে বিল অফ যেটা হচ্ছে এজিং রিপোর্ট, এটা প্রথম পর্যায়ে আমরা মেইনটেইন করতে চাচ্ছি না, আমরা এটাকে নো করে দিচ্ছি। পরবর্তী সময় বিল ওয়াইজ এন্ট্রি যেটা আপনার এজিং রিপোর্ট তৈরি করার জন্য এটা লাগে, এটাকে আবার ইয়েস করে আমরা পরবর্তী সময় আপনাদেরকে দেখাবো যে এজিং রিপোর্ট কিভাবে করতে হয়। এখন আমরা এটাকে নো করে রাখতেছি। এবং কস্ট সেন্টার মূলত একই প্রতিষ্ঠানে যদি একাধিক উইংস থাকে, যে ধরেন যে ইলেকট্রিসিটি বিল, একটা প্রতিষ্ঠানের 4টা আউটলেট আছে, এই 4টা আউটলেটে ইলেকট্রিসিটি বিল কোন জায়গায় কত আসছে আলাদা আলাদা ভাবে আমি অ্যালোকেশন করে দিতে চাচ্ছি। তো সেই ধরনের সিচুয়েশনের জন্য কস্ট সেন্টারটা ইয়েস করতে হয়। তা আমরা আপাতত এটাকে নো রাখতেছি। পরবর্তী সময় আমরা আবার কস্ট সেন্টারের ব্যবহারটা দেখব। এরপরে হচ্ছে আপনার এনাবল ইন্টারেস্ট ক্যালকুলেশন। আমরা ইন্টারেস্ট ক্যালকুলেশনটাও আপাতত নো রাখতেছি। এরপরে হচ্ছে আপনার মেইনটেইন ইনভেন্টরি। আমরা এই সফটওয়্যারের মাধ্যমে স্টক মেইনটেইন করব কিনা সেইটার পারমিশন চাচ্ছে। আমরা প্রথম পর্যায়ে এটা ইয়েস রাখতেছি। তারপরে ইন্টিগ্রেট অ্যাকাউন্ট উইথ ইনভেন্টরি। আপনার ইনভেন্টরির যে ব্যালেন্স আছে এই ব্যালেন্সের ভিত্তিতে আপনার যেটা ইনকাম স্টেটমেন্ট বা প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট এটা মেইনটেইন হবে কি না সেটা পারমিশন চাচ্ছে। আমরা বললাম যে হ্যাঁ এটা এটার বেসিসেই হবে, ইয়েস করে দিলাম। তারপরে হচ্ছে মাল্টিপল প্রাইস লেভেল, অর্থাৎ আপনার যদি টাকা ডলার অন্য বিষয় থাকে সেক্ষেত্রে আমরা মাল্টিপল প্রাইস লেভেল ইয়েস রাখবো, আদারওয়াইজ নো রাখবো। আমরা আপাতত নো রাখতেছি, ঠিক আছে। তো এরপরে বাকি অপশনগুলো নো রেখে আমরা আপাতত ভ্যাটের অপশনটাও নো রাখতেছি। পরবর্তী সময় আমরা এগুলো আবার ইয়েস করে করে তারপরে আসবো। এরপরে মেইনটেইন পেরোল, পেরোলটাও আমরা আপাতত নো করে রাখতেছি এবং পেরোলও আমরা পরবর্তী সময় অন করে এরপর এটার ব্যবহার দেখব। এরপরে আমরা ইন্টার দিচ্ছি, ইন্টার দিলে আপনার একসেপ্ট ইয়েস দিয়ে আমরা যদি ইন্টার দিই তাহলে আমাদের নতুন কোম্পানিটা এখানে ক্রিয়েট হয়ে গেল। এই যে আমাদের কোম্পানি যেটা এখানে আমাদের সামনে আছে এবং এখানে বলতেছে নো ভাউচারস এন্ট্রি, অর্থাৎ এই কোম্পানিতে মাত্রই আমরা এই মাত্র কেবল এই কোম্পানিটা ক্রিয়েট করলাম এবং এখানে কোনো ধরনের কোনো ভাউচার এন্ট্রি হয়নি। তো আমরা এখন এই কোম্পানিতে যদি আমরা একটু ইন্টারফেসটা খেয়াল করি তখন দেখবো যে এখানে আমাদের অনেকগুলো বিষয় রয়েছে। তার মধ্যে আমরা একটু রিপোর্টিং এর বিষয় যে এখানে আসলে আমরা কি কি দেখতে পারি। তো এখানে আমরা দেখতেছি উপরেই ব্যালেন্স শিট রয়েছে, প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট রয়েছে, স্টক সামারি রয়েছে, রেশিও অ্যানালাইসিস রয়েছে। ডিসপ্লে মোর রিপোর্টস এ যদি আমরা যাই তো এখানে আমরা দেখতে পারবো ট্রায়াল ব্যালেন্স আছে, ডে বুক, ক্যাশ ফ্লো, ফান্ড ফ্লো। আমরা স্টেটমেন্ট অফ অ্যাকাউন্টস এ যদি ঢুকি তখন এখানে আমাদের ভাউচার রিলেটেড ডিটেইলস এখানে দেখতে পারবো যে কোন ভাউচার কতটা এন্ট্রি হয়েছে ইত্যাদি ইত্যাদি। তো এখন এখানে আমাদের মোটামুটি একটা কোম্পানি ক্রিয়েট করার জন্য প্রাথমিকভাবে যে কাজগুলো করা দরকার আমরা প্রাথমিকভাবে সেই কাজগুলো করে প্রথমত আমরা একটা কোম্পানি ক্রিয়েট করলাম। তো এখন কথা হচ্ছে যে ফর্মালি যখন কোন একটা কোম্পানি রান করে, নতুন করে একটা কোম্পানি শুরু করে বা একটা কোম্পানির আসলে কি কি পেপারস থাকা উচিত আমরা একটু সেই বিষয় নিয়ে ডিসকাস করব। তো কোনো প্রতিষ্ঠান যখন বিজনেস করবে সেটা হতে পারে প্রাইভেট লিমিটেড কোম্পানি, পার্টনারশিপ অথবা লিমিটেড কোম্পানি। তো এই সব কোম্পানির ক্ষেত্রে সবার আগে কোম্পানিকে যেটা মেনটেন করতে হবে সেটা হচ্ছে তার অবশ্যই একটা ট্রেড লাইসেন্স থাকতে হবে। তো ট্রেড লাইসেন্সটা সাধারণত কোন জায়গা থেকে নিতে হয়? ট্রেড লাইসেন্সটা নিতে হবে আপনার হচ্ছে সিটি কর্পোরেশন এরিয়া হইলে সেটা সিটি কর্পোরেশন থেকে নিতে হবে। আর যদি ইউনিয়ন পরিষদের আন্ডারে হয় আপনার যেটা বিজনেস প্রতিষ্ঠান যেটা এটার লোকেশন যদি আপনার ওখানে যদি সিটি কর্পোরেশন না থাকে ইউনিয়ন পরিষদ হয় সেক্ষেত্রে ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হবে। তো ট্রেড লাইসেন্স প্রতি বছর নবায়ন করতে হয়, নতুন প্রতি বছরই এটাকে নবায়ন করতে হয়, সেটা আমরা সবাই জানি। এরপরে কোম্পানি আপনার লাগবে হচ্ছে
সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন লাগবে, যেটা হচ্ছে আপনার সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন, যেখানে কোম্পানি লাইসেন্সের যে ডেটে আপনার কাজ শুরু করবে সেই ডেটের থেকে এটা নিতে হবে। এরপরে লাগবে হচ্ছে মেমোরেন্ডাম। তো মেমোরেন্ডামের মধ্যে কোম্পানির সব ধরনের কর্মকাণ্ড, সে কি কি ধরনের বিজনেস করবে, কি করবে না করবে, ডিটেইলস বিষয়গুলো ডিসকাস করা থাকে, আলোচনা করা থাকে। এবং এখানে আপনার শেয়ার হোল্ডার কারা, কার কত পার্সেন্ট শেয়ার, এইগুলো বিষয়গুলোও থাকে। এর সাথে আরো সংযুক্ত আছে ধরেন ফর্ম 12, ফর্ম 10, যেগুলো হচ্ছে আপনার শেয়ার রিলেটেড। ডিরেক্টর যারা থাকবেন, একটা প্রতিষ্ঠানে 4-5 জন ডিরেক্টর থাকতে পারেন, তো তারা আপনার তাদের নামের সাথে তারা কত পার্সেন্ট করে, তাদের কার কত শেয়ার আছে, এই ডিটেলসটা হচ্ছে আপনার ফর্ম 10 এবং ফর্ম 12 এর ভিতরে উল্লেখ থাকে। এরপরে কোনো প্রতিষ্ঠান যখন বিজনেস করবে তাকে আরো দুইটা বিষয়ে রেজিস্ট্রেশন করতে হবে, একটা হচ্ছে টিন, আরেকটা হচ্ছে বিন। টিন হচ্ছে আমরা জানি সেটা হচ্ছে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, যেটা এনবিআর থেকে তাকে নিতে হবে। এখন তো অনলাইনে টিন সার্টিফিকেট করা যায়, আর এখন যেটা টিন সেটা হচ্ছে ইটিন, অনলাইন আইডেন্টিফিকেশন, টিন ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। তো টিন থাকতে হবে। বিন হচ্ছে ভ্যাট, যেটা ভ্যাট রেজিস্ট্রেশন বা ভ্যাট লাইসেন্স থাকতে হবে। তো এই বিষয়গুলো প্রাথমিকভাবেই একটা প্রতিষ্ঠানে কিন্তু মেনটেন করা লাগে। আর যদি প্রতিষ্ঠান আপনার এমন হয় যে তারা ইম্পোর্ট এক্সপোর্টের সাথে জড়িত, বিদেশ থেকে কোনো মালামাল আনেন অথবা মালামাল পাঠান, তো সেক্ষেত্রে তাদেরকে আইআরসি এবং ইআরসি থাকতে হয়। তো আইআরসি মূলত হচ্ছে ইম্পোর্ট করার জন্য আইআরসি ব্যবহার করতে হয়, আর এক্সপোর্টের জন্য ইআরসি ব্যবহার করতে হয়। আমরা ইম্পোর্ট রিলেটেড একটা কমপ্লিট ক্লাস নিব, যেখানে ইম্পোর্টের ডিটেলস থাকবে। সেই জায়গায় আমাদের যে আইআরসি কত প্রকার হয়, তারপরে হচ্ছে আপনার একদম এলসি খোলা থেকে শুরু করে পোর্টে মাল রিসিভ করা পর্যন্ত যতগুলা রুলস রেগুলেশন আছে, সব বিষয় নিয়ে ডিসকাস করা হবে। তো তারপরে হচ্ছে আপনার হচ্ছে এরপরে লাগবে হচ্ছে প্রতি বছর আপনাকে অবশ্যই ট্যাক্সের যেটা অডিট রিপোর্ট, এই অডিট রিপোর্ট আপনাকে সাবমিট করতে হবে। আপনার লাভ লসের হিসাব, আপনার এক্সপেন্ডিচার, আপনার যে রুলস রেগুলেশন গুলা আছে, ইনকাম ট্যাক্সের সাথে যে রিলেশন গুলা আছে, সেগুলা মেনটেন করে অডিট রিপোর্ট জমা দিতে হবে এনবিআর এ, এবং এনবিআর থেকে আপনাকে ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট রিসিভ করতে হবে। এবং যদি আপনি ম্যানুফ্যাকচারার কোম্পানি হন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ভ্যাট জমা দিতে হবে। ভ্যাটের যে আপনার ভ্যাট মেনটেন করে সেলস করার সময় ভ্যাট মেনটেন করতে হবে। তারপরে হচ্ছে আপনার প্রতি মাসে আপনার মুসক 9.1 জমা দিতে হবে। এই বিষয়গুলো নিয়ে প্রাথমিক কিছু নলেজ আপনাদের দেওয়া হবে। ভ্যাটের উপরে জাস্ট আমাদের অ্যাকাউন্টিং শেখার জন্য যতটুকু নলেজ দরকার ততটুকু আমরা চেষ্টা করব আপনাদেরকে প্রোভাইড করার জন্য, এবং ইনকাম ট্যাক্সের সাথে যতটুকু বিষয় জড়িত আছে ততটুকু বিষয় আমরা আপনাদের সাথে চেষ্টা করব শেয়ার করার জন্য। ট্যাক্স ভ্যাট অনেক বড় অপশন, যেখানে আপনার লোকজন ভ্যাট শেখার জন্য এই 3 মাস 6 মাস পরিশ্রম করে, যার কারণে আপনি যদি যান ভ্যাটের সবকিছু এখানে শেখানো হবে, সেটা তো আসলে সম্ভব না। কিন্তু আমাদের অ্যাকাউন্টস মেনটেন করার জন্য যতটুকু ভ্যাট এবং ট্যাক্সের ইস্যু আছে, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আমাদের পরবর্তী ক্লাসগুলোতে। তারপরে যদি আপনার প্রতিষ্ঠান হচ্ছে ম্যানুফ্যাকচারার রিলেটেড, আপনার যদি ফ্যাক্টরি থাকে, তো সেক্ষেত্রে আপনাকে ফ্যাক্টরি লাইসেন্স থাকতে হবে, যেটাকে আপনার কলকারখানা লাইসেন্স বলা হয়। তারপরে ফ্যাক্টরি থাকতে হলে আরো অনেকগুলো সার্টিফিকেট আপনার লাগবে, যেমন আপনার হচ্ছে ফায়ার, যেটা হচ্ছে ফায়ার থেকে ফায়ারের লাইসেন্স লাগবে। এরপরে হচ্ছে আপনার যদি আপনার ফায়ারের লাইসেন্স লাগবে, এরপরে যেটা কলকারখানা বললাম এটা লাগবে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র লাগবে, কারণ আপনি কোন ধরনের জিনিস প্রোডাকশন করতেছেন, সেটার কোনো সাইড ইফেক্ট আছে কিনা, পরিবেশের জন্য ক্ষতিকর কিনা, অতিরিক্ত সাউন্ড হয় কিনা, এই ধরনের বিষয়গুলো মেনটেন করে আপনার পরিবেশ অধিদপ্তর। এখান থেকে আপনাকে ছাড়পত্র নিতে হবে। এরপরে হচ্ছে আপনার কোম্পানি যখন বিজনেস করবে, তার যে প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টের অথেন্টিকেশন, প্রোডাক্টের যে ভ্যালু বা প্রোডাক্টের যে আপনার গ্রহণযোগ্যতা আছে, এর জন্য কিছু টেস্ট রিপোর্ট প্রয়োজন হয়। যেমন বিএসটিআই আছে বাংলাদেশে খাদ্য জাতীয় প্রোডাক্টের ক্ষেত্রে, প্লাস্টিক আইটেমেও কিন্তু আপনার বিএসটিআই এর অনুমোদন প্রয়োজন হয়। খাদ্য হইলে তো সেটা অবশ্যই লাগবে বিএসটিআই। এরপরে হচ্ছে আপনার বুয়েটের অনুমোদন প্রয়োজন হতে পারে। এরপরে ইন্টারন্যাশনাল সার্টিফিকেট এনএসএফ,
এনএসএফ সার্টিফিকেশন থাকা লাগতে পারে। এইগুলা হচ্ছে সার্টিফিকেট বা আপনার প্রোডাক্ট বাজারজাত করার ক্ষেত্রে এই সার্টিফিকেট গুলো আমাদের প্রয়োজন হতে পারে, বা এই জিনিসগুলো আমাদের কোনো একটা প্রতিষ্ঠান যখন শুরু করবে তার এই বিষয়গুলো মেনটেন করা, এই বিষয়গুলো নিয়ে কাজ করা, এটা একটা আমাদের দেশের আইন অনুযায়ী কোন প্রতিষ্ঠানের একটা কাজ আর কি। যদি সে বিজনেস শুরু করতে চায় তাহলে এই বিষয়গুলো মাথায় রেখে কোনো একটা প্রতিষ্ঠানের বিজনেস করা উচিত, এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানেরই এই জাতীয় পেপারস গুলো থাকা উচিত, এবং যারা বিজনেস করছে তাদের অবশ্যই এই বিষয়গুলো আছে। আর যারা অ্যাকাউন্টিং এ জব করে, অ্যাকাউন্টস মেনটেন করে, অ্যাকাউন্টস হিসাব নিকাশ রাখে, তাদের কাছেই মূলত এই পেপারস গুলো সাধারণত অ্যাডমিনিস্ট্রেশনে থাকে। তবে এই বিষয়গুলোর খোঁজ খবর কিন্তু অ্যাকাউন্টস ডিপার্টমেন্টকে রাখতে হয়, এবং এগুলার বিষয়ে ব্যাংকের সাথে যখন কমিউনিকেশন করতে হয় তখন কিন্তু ব্যাংক অ্যাকাউন্টস ডিপার্টমেন্টেই চায় যে আমাকে আপনার এইটা দেন, ওইটা দেন, এই সার্টিফিকেটটা হয়েছে কিনা, ওইটা হয়েছে কিনা, ট্রেড লাইসেন্সটা নবায়ন হওয়ার সাথে সাথে তাদেরকে দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। এই বিষয়গুলো অ্যাকাউন্টস এর সাথেও জড়িত, যার কারণে আমরা প্রাথমিকভাবে আপনাদের সাথে এতটুকু বিষয় আলোচনা করার চেষ্টা করলাম যে আসলে আমরা যদি একটা প্রপার একটা কোম্পানি রান করতে যাই তো আমাদের আসলে কি কি বিষয় মেনটেন করে একটা কোম্পানি শুরু করা উচিত। তো প্রাথমিক কথা আমাদের মোটামুটি শেষ। আমরা এখন এই জায়গা থেকে ধরেন আমরা যদি ব্যালেন্স শিটে, এই ব্যালেন্স শিট অপশনে ক্লিক করি, ক্লিক করলে আমরা দেখতেছি এখানে কিছু বিষয় হেড রয়েছে। এখানে আসছে কারেন্ট অ্যাসেট, এখানে আছে ক্যাপিটাল অ্যাকাউন্ট, লোন লাইবিলিটিস, কারেন্ট লাইবিলিটিস, প্রফিট এন্ড লস, ইত্যাদি ইত্যাদি কয়েকটা বিষয় আসছে। এই যে যে হেড গুলো আছে এইগুলাকে বলা হয় চার্ট অফ অ্যাকাউন্টস। এখানে সবগুলা এখানে শো করতেছে না, এর বাইরেও অনেক কিছু আছে। এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে ধাপে ধাপে আলোচনা করব যে কিভাবে কোনটা তৈরি হবে, এবং আমরা যখন যে পার্টটা ধরবো, এটা আমি শুরুতেই বলেছি যে আমরা শুধুমাত্র আপনাদেরকে টালি সফটওয়্যারটা শিখাচ্ছি, বিষয়টা এরকম না। আমরা চাচ্ছি যে অ্যাকাউন্টিং এর যে ভাষাগুলো আছে এবং অ্যাকাউন্টিং সিস্টেমেটিক যেভাবে আমাদের যাওয়া উচিত সেই অনুযায়ী কিভাবে আমরা কাজটা করতে পারি সেই বিষয়গুলো ধাপে ধাপে আমরা কিন্তু তৈরি করব। এজন্য যদি কেউ কোনো জায়গা থেকে আপনার সফটওয়্যারের উপরে আপনার কোর্স করা আছে, যে টালি সফটওয়্যারের উপর কোর্স করা আছে, তার হিসাবের সাথে আমার হিসাব মিলাইলে কিন্তু আপনি মিলাইতে পারবেন না। তারা হয়তো কি করবে, একটা একটা করে আপনাকে দেখাই যাবে, কিন্তু আমি চাইবো যে আমরা যে ক্যাপিটাল অ্যাকাউন্টটা এটা কি, এর আন্ডারে কি কি জিনিস থাকে, কিভাবে এটা মেনটেন করতে হয়, কারেন্ট অ্যাসেট, এরপরে আবার আছে ফিক্সড অ্যাসেট। ফিক্সড অ্যাসেট কি জিনিস, এটা কিভাবে মেনটেন করবেন, তারপর ফিক্সড অ্যাসেট যখন ডেপ্রিসিয়েশন হবে তখন সেটার সমাধান কি হবে, তারপরে পারচেজ করলে ভাউচার এন্ট্রি সহ আমরা একটা প্রপার অ্যাকাউন্ট মেনটেন করার ক্ষেত্রে যেভাবে ধাপগুলো অতিক্রম করা দরকার আমরা মূলত সেভাবে কিন্তু যাব। যার কারণে এই বিষয়টা আমি আপনাদের সাথে ক্লিয়ার করলাম। তো এখানে যে বিষয়গুলো আছে এইগুলাকে বলা হয় চার্ট অফ অ্যাকাউন্টস। এরপরে আমরা যদি ব্যাকে যাই, তো টালি থেকে ব্যাকে যাওয়ার জন্য কিবোর্ডের স্কেপ বাটন প্রেস করে সাধারণত ব্যাকে আমরা যেয়ে থাকি। তো আমরা এখন স্কেপ বাটন প্রেস করতেছি, করে আমরা ব্যাকে আসলাম। আসার পরে গেটওয়েতে আসার পরে আমরা যদি প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট এখানে ক্লিক করি তখন আমরা দেখবো যে জাস্ট এখানে নেট প্রফিট নামে একটা ওয়ার্ড আসছে, এর বাইরে আর কোনো কিছু নাই। তো এগুলা সব কিছু আমরা দাঁড় করাবো। দাঁড় করানোর জন্য আমাদেরকে দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে এর সবগুলা যেগুলা হেড বলা হয় বা লেজার বলা হয়, গ্রুপ এবং লেজার, এগুলাকে বলা হয় চার্ট অফ অ্যাকাউন্টস। আমরা জানি এই যে চার্ট অফ অ্যাকাউন্টস এখানে আছে, যদি আমরা চার্ট অফ অ্যাকাউন্টস এখানে ক্লিক করি তখন আমরা দেখবো যে এখানে কিছু জিনিস শো করতেছে। তো এর বাইরে অনেক কিছু এখানে আছে, আমরা চার্ট অফ অ্যাকাউন্টসটা ফুল দাঁড় করাবো, আমাদের মতো করে সুন্দর করে দাঁড় করাবো, যে চার্ট অফ অ্যাকাউন্টস কিভাবে দাঁড় করাইতে হয়। সেই সাথে চার্ট অফ অ্যাকাউন্টস হচ্ছে আপনার হেড এবং গ্রুপ বা লেজার এবং গ্রুপ। আর এই লেজার গ্রুপগুলা মেইনটেইন হবে ব্যালেন্সের মাধ্যমে বা এন্ট্রির মাধ্যমে, ভাউচার এন্ট্রির মাধ্যমে, যেটাকে আমরা ভাউচার এন্ট্রি, বিভিন্ন ধরনের ভাউচার এন্ট্রির মাধ্যমে এটা মেইনটেইন করবো। তাহলে তো আমরা এখানে জিনিস যেটা বুঝলাম সেটা হলো যে একটা হচ্ছে আমাদের চার্ট অফ অ্যাকাউন্টস, আর একটা হচ্ছে ভাউচার এন্ট্রি। তো আমরা যদি এখান থেকে ভাউচার অপশনে আসি, এই যে ভাউচার দেখা যাচ্ছে, আমরা যদি এটার শুরুতে দেখাই তো আমরা দেখতেছি ভিটা একটু বোল্ড হয়ে আছে। তার মানে হচ্ছে যে এইখানে যে অপশন গুলো আছে এইটার যে আপনার লেটারটা বোল্ড হয়ে আছে ওই লেটারটা হচ্ছে আপনার কিবোর্ডের শর্টকাট। যেমন হচ্ছে এইখানে এ মানে হচ্ছে ওয়াল্টার হবে। তারপরে চার্ট অফ অ্যাকাউন্ট যদি আপনি দেখতে চান এইচ, কিবোর্ড থেকে এইচ চাপলে চার্ট অফ অ্যাকাউন্টসে ঢুকতে পারবেন।
আর ভাউচারের ভি প্রেস করলে আমরা ভাউচার অপশনে ঢুকতে পারবো। আমরা ভি প্রেস করে ভাউচারে ঢুকলাম। ঢোকার পরে আমরা যদি রাইট সাইডে তাকাই তো এখানে আমরা দেখবো যে এখানে কন্ট্রা ভাউচার আছে, এখানে পেমেন্ট আছে, এখানে রিসিপ্ট আছে, জার্নাল আছে, সেলস আছে, পারচেজ আছে, এর বাইরে আরো কিছু ভাউচার আছে। সবগুলো ভাউচার আমরা দেখাবো। তো ভাউচারের মাধ্যমে মূলত আমাদেরকে এন্ট্রি দিতে হয়, আর এন্ট্রি দিলে আমাদেরকে অবশ্যই গ্রুপ লেজার এগুলা মেনটেন করে আসতে হবে। তো চলুন আমরা আমাদের ব্যালেন্স শিটের যেটা প্রথম পার্ট একদম ক্যাপিটাল অ্যাকাউন্ট, এই ক্যাপিটাল অ্যাকাউন্ট নিয়ে একটু ডিসকাস করি। প্রথমত হচ্ছে কোন প্রতিষ্ঠানের যেটাকে বলা হয় হচ্ছে আপনার পুঁজি বা ইনভেস্ট, যেটা বিজনেস করার জন্য প্রথম ক্যাপিটাল, এটাই হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট। এই ক্যাপিটাল অ্যাকাউন্টে আপনি ধরেন একটা কোম্পানির 10 জন মালিক বা 5 জন মালিক মিলে বিজনেস শুরু করছে। তারা ইনিশিয়াল স্টেজে প্রথমে বিজনেস দাঁড় করানোর জন্য যে টাকাটা ইনভেস্ট করছে তাদের নামে নামে আমরা ক্যাপিটাল অ্যাকাউন্টে তাদের টাকাগুলা রিসিভ করে রাখবো। তো এই ক্যাপিটাল অ্যাকাউন্টটায় যদি আমাদেরকে একটা প্রতিষ্ঠানে যদি 5 জন ডিরেক্টর থাকে, তাদের নাম আলাদা আলাদা ভাবে আমরা ক্যাপিটাল অ্যাকাউন্টের আন্ডারে ক্রিয়েট করব এবং তাদেরকে এইখানে আমরা তৈরি করব। তাদের হিসাবটা এখানে আমাদের সংরক্ষণ থাকবে ব্যালেন্স শিটে। এখন ক্যাপিটাল অ্যাকাউন্টের আন্ডারে প্রথমত ক্যাপিটাল অ্যাকাউন্ট বিভিন্ন শেয়ার ক্যাপিটাল, বিভিন্ন ধরনের ক্যাপিটাল থাকতে পারে। তো আমরা চাচ্ছি যে প্রথমত ক্যাপিটাল অ্যাকাউন্টের আন্ডারে একটা গ্রুপ ক্রিয়েট করব, সেটা হচ্ছে শেয়ার ক্যাপিটাল নামে, এবং সেই শেয়ার ক্যাপিটালের আন্ডারে আমরা কয়েকজন ইনভেস্টর যারা বিজনেস পরিচালনার জন্য ইনভেস্ট করবেন তাদের নাম ক্রিয়েট করব। তো সেটা ক্রিয়েট করার জন্য আমরা স্কেপ বাটন প্রেস করে স্বাভাবিক লগ ইন করার পরে, কোম্পানি লগ ইন করার পরে যে অবস্থায় থাকে সেই অবস্থায় আমরা চলে আসলাম। আসার পরে একদম উপরে যে অপশনটা আছে ক্রিয়েট, এই ক্রিয়েট অপশন থেকে আমরা গ্রুপ এবং লেজার ক্রিয়েট করব। তো আমরা চলে যাচ্ছি ক্রিয়েটে, ক্লিক করলাম, করার পরে আমরা প্রথমে একটা গ্রুপ ক্রিয়েট করব। গ্রুপের আন্ডারে আমরা লেজার হিসেবে যারা ইনভেস্টর তাদের নাম ক্রিয়েট করব। তো যাচ্ছি গ্রুপ ক্রিয়েট করতে, এখানে আমরা আসলাম। আসার পরে এখানে আমাদেরকে গ্রুপ ক্রিয়েট করার জন্য একটা অপশন দিল, দেওয়ার পরে আমরা এখানে দিলাম শেয়ার ক্যাপিটাল। এরপরে আমরা এখান থেকে যদি ইন্টার প্রেস করি তো এখানে একটা অপশন আছে এলআইস। এলআইসটা হচ্ছে মূলত যদি আপনার কোডিং কেউ মেনটেন করে, যেমন গ্যাপের কিছু রুলস আছে যার মাধ্যমে আপনি কোড মেনটেন করতে পারেন। তো অথবা কোনো প্রতিষ্ঠানের নিজস্ব কোনো সিস্টেম থাকতে পারে যে আমরা আসলে গ্রুপ গুলাকে এই কোডের আন্ডারে রাখবো, লেজার গুলাকে এই কোডের আন্ডারে রাখবো, অথবা আমাদের অ্যাসেট গুলা এই কোডের আন্ডারে থাকবে, লাইবিলিটিস এই কোডের আন্ডারে থাকবে, ইত্যাদি ইত্যাদি এই ধরনের কিছু রুলস আছে। তো আমরা আপাতত এলআইসটাকে না দিয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি। আমরা ভবিষ্যতে এলআইস এর বিষয় নিয়ে আরো আলোচনা করব। তো আপাতত এখানে আমরা এলআইস দিচ্ছি না, আমরা এখানে এভাবে রেখে ইন্টার দিচ্ছি। ইন্টার দেওয়ার পরে আন্ডার শেয়ার ক্যাপিটালটা আমরা দিব হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্টের আন্ডারে। এখানে যদি এদিক সেদিক থাকে তো আমরা এই যে রাইট সাইডে দেখব যে লিস্ট অফ গ্রুপ, এখানে কিন্তু অনেক ধরনের গ্রুপ আমাদের আছে, চলে আসে। এগুলো কিন্তু বিল্ট ইন অটোমেটিক সিস্টেমে যখন আমরা কোম্পানি ক্রিয়েট করছি তখনই এই আপনার গ্রুপগুলো অটোমেটিক্যালি এখানে ক্রিয়েট হয়ে আছে। তো আমরা এটা মূলত ক্যাপিটাল অ্যাকাউন্টের আন্ডারে রাখবো। তো ক্যাপিটাল অ্যাকাউন্ট দিয়ে ইন্টার দিচ্ছি, দেওয়ার পরে আমরা এখানে যে সাব লেজার টেজার আমরা এখানে কোনোটা মেনটেন করতে চাচ্ছি না, ডেবিট ক্রেডিট ব্যালেন্সও করতে চাচ্ছি না, যেগুলা নো আছে এগুলো আমরা নো রেখে ইন্টার দিয়ে সামনের দিকে চলে যাচ্ছি। এবং শেয়ার ক্যাপিটালটা মূলত হচ্ছে পারচেজ ইনভয়েসের সাথে কোনো রিলেশন নাই, এই জন্য আমরা নট অ্যাপ্লিকেবল রেখে যেভাবে আছে এইভাবে রেখে আমরা এন্টার দিচ্ছি, দিয়ে একসেপ্ট করে দিলাম। আমাদের একটা গ্রুপ ক্রিয়েট হয়ে গেল ক্যাপিটাল অ্যাকাউন্টের আন্ডারে শেয়ার ক্যাপিটাল নামে। আমরা একটু মিউট হয়ে থাকি, হ্যাঁ মিউট হয়ে থাকি, যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে আমরা লাস্টে প্রশ্ন নিব, কোনো সমস্যা নাই। তবে যদি দেখতে সমস্যা হয় বা আপনাদের কোনো প্রবলেম হয় যে স্ক্রিন শেয়ার হচ্ছে না অথবা কথা শোনা যাচ্ছে না, তাহলে আপনারা অবশ্যই সাউন্ড দিবেন, ঠিক আছে? কারণ আমি তো আসলে টালির স্ক্রিনটা দেখতেছি, আমি কিন্তু ইয়েটা দেখতে পাচ্ছি না যে আসলে কোনো কারণে ডেস্কটপ ইয়া হয়ে গিয়েছে কিনা, স্ক্রিন শেয়ার অফ হয়ে গিয়েছে কিনা। আদারওয়াইজ আমরা সবাই একটু মিউট হয়ে থাকার চেষ্টা করি। তো আমরা প্রথমত যে কাজটা করলাম সেটা হচ্ছে একটা গ্রুপ ক্রিয়েট করলাম ক্যাপিটাল অ্যাকাউন্টের আন্ডারে। এবার আমরা কিছু লেজার ক্রিয়েট করব।
লেজারটা ক্রিয়েট করব, যে গ্রুপটা আমরা মাত্র ক্রিয়েট করেছি তার আন্ডারে যারা আপনার ইনভেস্টর তাদের নামগুলো আমরা এখানে তৈরি করব। ধরেন এখানে লেজারে যাচ্ছি, এরপরে আমরা আবার শুরুতে যাই, তাহলে বুঝতে সুবিধা হবে। তো লেজার ক্রিয়েট করার জন্য আমরা ঠিক একইভাবে ক্রিয়েট অপশনে যাব, যাওয়ার পরে এই জায়গা থেকে আমরা গ্রুপ ক্রিয়েট করেছিলাম উপর থেকে, আর এই নিচের অপশনেই আছে লেজার, এখান থেকেই আমরা লেজার ক্রিয়েট করবো। এখানে আসার পরে যদি আমরা ইন্টার দিই তো আমাদের লেজার ক্রিয়েটিং অপশনে নিয়ে যাচ্ছে। তো আমরা এখানে দিচ্ছি মিস্টার ক্যাপিটাল ওয়ান। ক্যাপিটাল ওয়ান দিলাম এই কারণে যে আসলে নাম কার নাম দিব আবার কে, এটা নিয়ে মানে একটা টেনশনে পড়ে যাবেন যে আমার নামটাই শেষ পর্যন্ত এখানে দিলেন, অথবা চিন্তা করলো যে আমি তো আসলে মালিক হয়ে গেলাম, ইনভেস্টর, তো অন্য কেউ হইলো না, অথবা অন্য কেউ হইলো আমি হইলাম না, এই জন্য ক্যাপিটাল ওয়ান দিলাম। ঠিক আছে, যাই হোক, এটা আমরা হচ্ছে একজন ইনভেস্টর, তার নাম হচ্ছে ক্যাপিটাল ওয়ান, ইন্টার দিচ্ছি। এলআইসি আমরা বলছি, পরবর্তীতে আমরা এটা ডিটেইলস আলোচনা করব। স্ক্রিন দেখা যাচ্ছে না তো স্যার? স্ক্রিন দেখা যাচ্ছে না? না, দেখা যাচ্ছে না এখন। সবই তো ঠিক আছে আমার কাছে মনে হচ্ছে। দেখা যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে। আপনি একটু প্রয়োজনে আপনি একটু লগ আউট হয়ে আবার একটু ইন করেন, কারণ হলো যে অনেক সময় দেখা যায় যে ইন্টারনেট স্পিডের কারণে অনেক সময় স্ক্রিন একটু প্রবলেম হইতে পারে। যেহেতু অন্যরা দেখছে, এখানে মনে হয় ঠিক আছে। এখন কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এখনো আসতেছে না, ওই মাঝে মধ্যে আসতেছে, মাঝে মধ্যে চলে আসছে, এরকম ডিস্টার্ব করতেছে। তাহলে আপনার ওখানে মেবি নেটওয়ার্কের সমস্যা সম্ভবত, আমার কাছে সেটা মনে হচ্ছে আর কি। আমার এখানে মেবি সমস্যা নাই, যেহেতু অন্যরা দেখতে পাচ্ছে, তো এই জন্য বললাম আর কি। আপনি প্রয়োজনে একটু লিভ নেন, লিভ নিয়ে আবার জয়েন করেন, ঠিক আছে? দেখেন ঠিক আচ্ছা, হয়ে গেল। ঠিক আছে। ঠিক আছে, ওকে। তো আমরা এখানে এইটাকে দিব কার আন্ডারে? একটু আগে যে আমরা গ্রুপ ক্রিয়েট করেছিলাম শেয়ার ক্যাপিটাল নামে, সেই শেয়ার ক্যাপিটালের আন্ডারে মিস্টার ক্যাপিটাল ওয়ান নাকি আমরা এখানে দিচ্ছি। তো এখানে আমরা যেভাবে আছে, এটা মূলত হচ্ছে ইনভেন্টরি রিলেটেড লেজার কিনা এগুলো চাচ্ছে। আমরা মূলত যেগুলা যেভাবে আছে এইভাবেই চলে যাচ্ছি। হ্যাঁ, যদি কোনোটা দেখানোর প্রয়োজন হয় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো। এখানে অনেক বিষয় আছে, সেই বিষয়গুলো আমরা ক্রমান্বয়ে আস্তে আস্তে সবই দেখবো। কিন্তু এই মুহূর্তে যেভাবে যাচ্ছে এটা এতটুকু শুধু বোঝেন, যতটুকু দেখাচ্ছি এতটুকু বুঝলেই হবে। এরপরে আমরা ইন্টার দিচ্ছি, যিনি হচ্ছে ইনভেস্টর আমরা চাইলে তার ঠিকানাটা এখানে সুন্দর করে লিখে দিতে পারি। আপাতত আমরা লিখতেছি না, অথবা আমরা এখানে ধরেন মহাখালী লিখে দিলাম। লেখার পরে এরপরে ডিভিশন, যেহেতু আমরা প্রথমে ডিভিশন মেনটেন করি নাই, আমরা আপাতত মেইন ডিভিশনটা নট অ্যাপ্লিকেবল রাখতেছি। ঠিক আছে, তো এরপরে বাংলাদেশ ইন্টার দিলাম, পোস্ট কোড আপাতত এখানে থাকুক, চাইলে আমরা দিতে পারি, আবার চাইলে না দিলেও কোনো সমস্যা নাই। আপনার কাছে ইনফরমেশন থাকলে আপনি দিয়ে দিবেন। এরপর হচ্ছে প্রোভাইড ব্যাংক ডিটেলস, আমরা আপাতত ব্যাংক ডিটেলসটাও চাচ্ছি নো থাকুক। এবং ওপেনিং ব্যালেন্স, ওপেনিং ব্যালেন্স এই জায়গার টালির যে একটা বিষয় সেটা হলো যে আপনার যখন কোম্পানি ক্রিয়েট করার সময় আমরা যেটা ডেট দিয়েছিলাম ওই ডেটটা কিন্তু এখানে বাই ডিফল্ট চলে আসবে, এই যে এই জায়গায় চলে আসবে। আপনি চাইলে এই ডেটটা চেঞ্জ করতে পারবেন না, যার কারণে ওপেনিং ব্যালেন্স আমরা এখানে শো করতে পারতেছি না। আমাদের যদি এমন হয় যে কোম্পানি কার্ট অফ করা হয়েছে, যে একটা পিরিয়ডে কার্ট অফ করে নতুন একটা পিরিয়ডে শুরু করা হয়েছে, নতুন পিরিয়ডে যখন শুরু করা হবে তখন কিন্তু প্রত্যেকটা লেজারের একটা ওপেনিং ব্যালেন্স থাকবে, ঠিক না? তো ওই ওপেনিং ব্যালেন্সটা আমরা এখানে দিতে পারবো। কিন্তু আপনি যখন যেটা লেজার ক্রিয়েট করতেছেন তার একটা ওপেনিং ব্যালেন্স যদি আপনি এখানে দিয়ে দেন, এটা টালি সিস্টেমে একটা মানে রং ওয়ে হয়। রং ওয়ে হয় কেন? যে আপনি যদি এখানে ওপেনিং ব্যালেন্স দিতে চান তাহলে আপনার যতগুলো লেজার আছে প্রত্যেকটা লেজারের ওপেনিং ব্যালেন্স দিতে হবে, তা না হলে আপনার ওপেনিং ব্যালেন্স ডিফারেন্স হিসেবে আপনার এখানে শো করবে। কিন্তু কুইক বুকসে আপনার এই ফ্যাসিলিটিসটা আছে, আপনি চাইলে এই ওপেনিং ব্যালেন্সটা যে কোনো ডেট দিয়ে আপনি ওপেনিং ব্যালেন্স দিতে পারেন। এটা ধরেন টালির একটা লিমিটেশন, এটা তারা এই ফ্যাসিলিটিসটা, আমি চাইলে এখানে আজকের ডেট দিয়ে ওপেনিং ব্যালেন্স বসাইতে পারতেছি না। যদি সেটা সম্ভব হইতো তাহলে কিন্তু এটা মেনটেন করা যাইতো, কিন্তু যেহেতু ওপেনিং ব্যালেন্সে সে আমাকে এখানে টাচ করতে দিচ্ছে না, যার কারণে ওই ডেটের যে ওপেনিং ব্যালেন্সটা আছে সেটা সবগুলা লেজারের আমাদের এখানে শো করতে হবে। যদি
নতুন করে দেখা যাচ্ছে যে তার সব একটা ফুললি একটা অ্যাকাউন্টস আছে, তার প্রত্যেকটা লেজারের একটা ব্যালেন্স আছে, ওই সবগুলো ব্যালেন্স যদি আমার কাছে থাকে তাইলেই কেবলমাত্র আমরা ওপেনিং ব্যালেন্স এখানে দিতে পারবো। আদারওয়াইজ একটা দুইটা লেজারের যদি ওপেনিং ব্যালেন্স থাকে সেটা আমরা এখানে দিতে পারবো না। তো সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে হইতে পারে যে আমার একটা ব্যাংক ওপেন হয়েছে আরো 5 বছর আগে, সেটা তো একটা ওপেনিং ব্যালেন্স আছে, তাহলে আমি ওই ওপেনিং ব্যালেন্সটা কি করব? তা নাহলে তো আমার ব্যাংক মিলবে না। তো সেটার সিস্টেম হচ্ছে যে সেটা যে ওপেনিং ব্যালেন্সটা আছে এটা একটা জার্নাল এন্ট্রির মাধ্যমে দেখিয়ে দেওয়া সম্ভব, সেটা আমরা পরবর্তী সময় দেখাবো, অসুবিধা নেই। যদি কারো এই রিলেটেড কোনো কোশ্চেন থাকে এই কারণে আমি ক্লিয়ার করে গেলাম আর কি, ঠিক আছে? এজন্য আমরা এখানে ওপেনিং ব্যালেন্সটা না দিয়ে ইন্টার দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, এবং এখান থেকে এক্সেপ্ট দিয়ে আমরা একটা লেজার যেটা হচ্ছে শেয়ার ক্যাপিটালের আন্ডারে ক্রিয়েট করলাম, এবং তিনি হচ্ছেন একজন ইনভেস্টর। আমরা ধরেন আরো 2 জন ইনভেস্টর এখানে ক্রিয়েট করি। কারো কোনো প্রবলেম হচ্ছে? জি না স্যার। তাহলে একটু মিউট হয়ে গেলে ভালো হয়, সাউন্ড আসলে মনে হয় যে কারো কোনো প্রবলেম হচ্ছে। হ্যাঁ, যদি প্রবলেম না থাকে আমরা একটু সবাই যার যার জায়গা থেকে মিউট হয়ে থাকবো। থ্যাংক ইউ। এরপরে আমরা আরেকটা এখানে লেজার ক্রিয়েট করি, মেস্টার ক্যাপিটাল 2 দিলাম, দেওয়ার পরে এন্টার দিচ্ছি। অ্যালাইসটা আমরা আগের মতোই ব্ল্যাঙ্ক রাখতেছি, এটাকে আমরা আন্ডার শেয়ার ক্যাপিটালের আন্ডারে রাখতেছি, যেটা আমরা একটু আগে গ্রুপ ক্রিয়েট করেছি। এরপরে আমরা যেভাবে আছে এভাবে রেখে ইন্টার দিয়ে, এখানে আমরা কোনো অ্যাড্রেস ইউজ করলাম না, চাইলে দিতে পারি। ডিভিশনটা নট অ্যাপ্লিকেবল রাখতেছি, তারপরে বাংলাদেশ, এরপরে হচ্ছে পোস্ট কোড, এখানে আমরা এটাও দিলাম না। এরপর যেভাবে আছে ওপেনিং ব্যালেন্স কিছুই দিলাম না, না দিয়ে ইন্টার দিয়ে আমরা এটা সেভ করে দিলাম। এখন আমরা যেটা করলাম সেটা হলো এখন যদি আমরা ব্যালেন্স শিটে যাই, ব্যালেন্স শিটে যে যদি আমরা কিবোর্ড থেকে অলটা প্রেস করি তখন আমরা দেখব তো এখানে শেয়ার ক্যাপিটাল একটা গ্রুপ আছে। আমরা যেহেতু কোনো লেজারে কোনো ভাউচার এন্ট্রি করি নাই, যার কারণে এখানে নামগুলো শো করতেছে না। এবং এরপরে যদি আমরা রাইট, এখন আপাতত দেখাবে না, আমরা যখন ভাউচার এন্ট্রি দিব তখন এটা চলে আসবে। এখন লজিক্যালি যে কথাটা সেটা হলো যে যদি আমরা কোন ইনভেস্টর থেকে, আমরা বলতে এখানে কিন্তু কোম্পানি, আমি যখনই বলবো যে আমরা, দ্যাট মিনস আমরা কিন্তু কোম্পানি, আমরা মানেই কোম্পানি। এখন কোম্পানিতে যখন কোনো শেয়ার হোল্ডার বা মালিক ইনভেস্ট করবেন, সে তো কোনো একটা ব্যাংকে চেক দিবেন অথবা টাকা দিবেন, টাকাও দিতে পারেন চেকও দিতে পারেন, তবে সাধারণত আপনার ইনভেস্টের যে ইনভেস্টমেন্ট যেগুলা এগুলা তিনি অবশ্যই চেকের মাধ্যমে পেমেন্ট করবেন, এটা হচ্ছে নিয়ম। এবং যখন তিনি এখানে ইনভেস্ট করেছেন, তিনি যে এই কোম্পানির একজন ইনভেস্টর, আপনার হচ্ছে এনবিআর এইটাকে আপনার আইডেন্টিফাই করবে কিন্তু আপনার ব্যাংক স্টেটমেন্ট এবং কোম্পানির ব্যাংক স্টেটমেন্টের ভিত্তিতে। আপনি যদি বলেন যে অমুক এখানে এত টাকা ইনভেস্ট করেছে, সেটার প্রুফ হিসেবে আপনাকে সাবমিট করতে হবে যে আপনি কোনো ব্যাংক অ্যাকাউন্টে তার থেকে কোনো ওই ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টের কোনো চেক প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্টে আপনি রিসিভ করেছেন, এরকম কোনো একটা ডকুমেন্ট কিন্তু শো করতে হবে। তো এ কারণে শেয়ার ক্যাপিটালে যারা আমাদের এখানে প্রতিষ্ঠানে শেয়ার ইনভেস্ট করবেন তাদের টাকাটা আমরা রিসিভ করব কোনো একটা ব্যাংকে। এখন আমাদের এখানে কিন্তু কোনো ব্যাংক ক্রিয়েট করা হয়নি, আমরা কোনো ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করিনি। এজন্য আমরা যদি শেয়ার ক্যাপিটালের টাকাটা রিসিভ করতে চাই তাহলে আমাদের একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। এজন্য আমরা এবার একটা ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা এখান থেকে কিবোর্ডের এস্কেপ বাটন প্রেস করে ব্যাকে যাচ্ছি, ব্যাকে যেয়ে আমরা আবারও চলে যাচ্ছি ক্রিয়েট অপশনে, এবং এখান থেকে আমরা চলে যাচ্ছি লেজারে, এই যে নিচে লেজার আছে লেজার অপশনে, লেজার অপশনে যাওয়ার পরে এন্টার দিচ্ছি। আপনারা সবসময় এটা খেয়াল রাখবেন, সেটা হলো যে ব্যাংক অ্যাকাউন্ট যখন আপনারা ক্রিয়েট করবেন তখন কিন্তু কোনোভাবে ব্যাংকের গ্রুপ ক্রিয়েট করা যাবে না, কারণ এখানে বাই ডিফল্ট ব্যাংকের জন্য আলাদা একটা সেগমেন্ট আছে যেটা হচ্ছে আপনার ব্যাংকের ডিটেলস থাকে, যার কারণে আমরা এখানে ব্যাংকের কোনো গ্রুপ ক্রিয়েট করা যাবে না। আপনার যদি 10টা ব্যাংকও থাকে সেটাকে ক্রিয়েট করতে হবে ব্যাংক অ্যাকাউন্টের আন্ডারে, এটা কারেন্ট অ্যাসেট, বাট আপনি কখনোই ব্যাংক অ্যাকাউন্টকে কারেন্ট অ্যাসেটের আন্ডারে ক্রিয়েট করবেন না। তো
তাহলে আমরা এখানে কোনো গ্রুপ ক্রিয়েট করব না, আমরা চলে যাব হচ্ছে লেজার ক্রিয়েশন। তো আমরা লেজারে যাচ্ছি, এন্টার দিলাম। এখানে আমরা যে কোনো একটা ব্যাংকের নাম দিয়ে দেই। কি নাম দিতে পারি বলেন? ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, এটা হচ্ছে আমাদের ব্যাংকের নাম। এরপরে এন্টার দিচ্ছি। এলআইসি আপাতত আমরা দিচ্ছি না। আন্ডার এই জায়গায় এসে আমাদেরকে মেইনটেইন করতে হবে ব্যাংক অ্যাকাউন্ট। এটা হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যখন ব্যাংক ক্রিয়েট করতেছি তখন আমাদেরকে এখানে ব্যাংক অ্যাকাউন্টের এই যে ব্যাংক অ্যাকাউন্টস এর আন্ডারে আমাদের ব্যাংক ক্রিয়েট করতে হবে। আমরা এন্টার দিচ্ছি। দেওয়ার পরে আমাদেরকে কিন্তু অনেকগুলো অপশন দিচ্ছে ব্যাংকের ডিটেলস আমাদের ফিল আপ করার জন্য। যেমন আমাদের প্রথম আসছে হলো অ্যাকাউন্ট নাম্বার। এই যে ব্যাংক অ্যাকাউন্টটা নেম তো অবশ্যই প্রতিষ্ঠানের নামই হবে, তো অ্যাকাউন্ট নাম্বারটা কত হবে সেটা আমরা ধরেন যে এখানে আমাদের এটা হচ্ছে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। এরপরে ব্যাংকের কোড নাম্বার থাকতে পারে, সেই ব্যাংক কোড নাম্বার দিয়ে দিতে পারি। আমরা যদি এখানে এন্টার দেই তো দেখেন ব্যাংক কোড বলতে সুইফট, আপনার হচ্ছে ব্যাংকের অনেক ধরনের কোড থাকতে পারে, যেমন সুইফট কোড আছে, তারপরে হচ্ছে আপনার এরপরে রাউটিং নাম্বার আছে। এটা হচ্ছে রাউটিং নাম্বারের একটা অপশন, ব্যাংক কোডটা হচ্ছে রাউটিং নাম্বারের। তো এখানে আমাদেরকে একটা ওয়ার্নিং দিছে অলরেডি, এখানে দেখেন যে বলছে ব্যাংক কোড শুড কন্টেইন 11 ক্যারেক্টার্স, অর্থাৎ আপনার যে রাউটিং নাম্বারটা এটা সাধারণত 11 সংখ্যার হয়। যেহেতু আমরা এখানে মাত্র 5টা সংখ্যা দিছি, যার কারণে সে আমাকে ওয়ার্নিং দিছে যে এটা একটা রং নাম্বার হচ্ছে সেটা এখানে। তো আমরা যদি এটা আবার এন্টার দিই তো এই ওয়ার্নিংটা চলে যাবে, এই নাম্বারটা আমাদের থাকবে। আপনি যদি 11 নাম্বারের সঠিক নাম্বারটা দেন তাহলে তার আপনাকে ওয়ার্নিং দিবে না। এরপরে হচ্ছে সুইফট কোড সাধারণত 8 বা 11 সংখ্যার হয়ে থাকে। তো আমরা এখানে এটা তো সাধারণত থাকে হচ্ছে ধরেন যাক এরকম একটা কিছু থাকে। যদি 11 ক্যারেক্টার হয়ে থাকে তাহলে কোনো ইয়া দিবে না, আর যদি 11টা ক্যারেক্টার না হয় ওই যে এখানে দেখেন ওয়ার্নিং দিয়েছে সুইফট কোড শুড কন্টেইন ইন্টার 11 অর 8 অর 11 ক্যারেক্টার্স, 8টা অথবা 11টা দিতে বলতেছে। ধরেন আমরা যাই আছে তাই থাকুক। আর ব্যাংক নেম অবশ্যই ব্যাংকের নামটা এই যে আপনার উপর থেকে নিবে, এটা নট অ্যাপ্লিকেবল থাকবে। এরপরে হচ্ছে ব্রাঞ্চ, এটা আপনি এই ব্যাংক নেম, যেটা ব্যাংক নেমটা কিন্তু আমরা উপরে শো করছি নেম এইখানে, যার কারণে এখানে আপনাকে আর কোনো এখানে এডিট করার সুযোগ দিবে না, কারণ ব্যাংক নেম এটাই। তো এটা হচ্ছে এই জন্য এইখানে কিন্তু ডিবিবিএল থেকে এখান থেকে আমি সুইফট কোড থেকে যখন ইন্টার দিছি অলরেডি কিন্তু ব্রাঞ্চে চলে আসছে অটোমেটিক্যালি। এরপরে আমরা নিচের দিকে যাব, যাওয়ার পরে সেট অল্টার রেঞ্জ ফর চেকবুকস। আপনি যদি চেকবুকের নাম্বারগুলো এখানে মেইনটেইন করতে চান তো এখানে ইয়েস করবেন। আসলে এটা মেইনটেইন করাটা অনেক টাফ, এটা মানে অনেক কঠিন ব্যাপার, যার কারণে সাধারণত কেউ এখানে চেকবুক মেইনটেইন করে না। তারপরে যদি আপনাদের করার ইচ্ছা থাকে তো ইয়েস দিবেন, আর যদি না থাকে তাহলে নো দিয়ে দিবেন। এনেবল চেক প্রিন্ট, যদি আপনি চেক প্রিন্ট এখানে করতে চান তাহলে ইয়েস রাখবেন, আর আদারওয়াইজ এখানে নো দিয়ে দিব। চেক প্রিন্ট যদি আমরা ইয়েস করি তখন কিন্তু চেকের পেজের যে সাইজটা এইটা আমাদেরকে এখানে আইডেন্টিফাই করে দিতে হবে, ওই ধরনের প্রিন্টার সেটআপ দিয়ে তারপরে আমাদেরকে করতে হবে। আপাতত আমরা এটা চেক প্রিন্ট অপশনকেও নো রাখতেছি, এবং আমাদের কিন্তু ওই যে পরবর্তী চেকের যে সাইজ রিলেটেড যে বিষয়গুলো আছিল ওইটা এখান থেকে চলে গেছে। এরপরে আমরা দেখলাম যে এই যে মেইলিং ডিটেলস, ব্যাংকের নাম এখানে অটোমেটিক্যালি আগের নাম চলে আসলো। ব্যাংকের অ্যাড্রেসটা আমরা চাইলে এখানে দিয়ে দিতে পারি, ডিটেলস অ্যাড্রেসটা এখানে দিয়ে দিতে পারি। দেওয়ার পরে আমরা এন্টার দিব। দেওয়ার পরে ডিভিশন ওয়াইজ যেহেতু আমরা মেনটেন করি নাই, যদি ডিভিশন ওয়াইজ হয় তাহলে ডিভিশন ওয়াইজ আপাতত আমরা নট অ্যাপ্লিকেবল রাখতেছি। কান্ট্রি বাংলাদেশ, পোস্ট কোড এগুলা দেওয়ার পরে আমরা এখানেও ওপেনিং ব্যালেন্সটা কোনো কিছু না দিয়ে এন্টার দিচ্ছি এবং একসেপ্ট করে এটাকে এন্ট্রি করে দিলাম। তো আমরা কিন্তু একটা ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেললাম। এখন আপনারা চাইলে একই পদ্ধতিতে একাধিক ব্যাংক এখানে ক্রিয়েট করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এই জন্য এভাবে আমরা ব্যাংকগুলা ক্রিয়েট করবো। আপাতত আমাদের একটা ব্যাংক আছে, আমরা একটা ব্যাংকেই সন্তুষ্ট থাকি। এরপরে আমরা একটু ভাউচার এন্ট্রিতে যাব, যাতে আমরা যে কাজগুলো করলাম সেটার একটা রিফ্লেকশন দেখতে পারি। এখন আমরা যদি আমাদের যারা ইনভেস্টর আছে তারা ধরেন যে দুইজনই আমাদেরকে 5 লাখ করে দুইটা চেক দিয়েছে কোম্পানির অ্যাকাউন্টে জমা দেওয়ার জন্য, তো সেক্ষেত্রে কি করবে, এই যে আমরা যে দুইজন ভদ্রলোকের নাম ক্রিয়েট করছি ক্যাপিটাল 1 ক্যাপিটাল 2,
সে চেক দিবে মানে কি, তার পার্সোনাল নামে তার হয়তো অন্য কোনো ব্যাংকে, ধরেন তার হচ্ছে এইচএসবিসি ব্যাংকে অ্যাকাউন্ট আছে অথবা স্ট্যান্ডার্ড চার্টার্ডে তার অ্যাকাউন্ট আছে, সে ওই ব্যাংক থেকে চেক দিবে, তাহলে ওই ব্যাংকের একটা ইনফরমেশন এখানে ক্রিয়েট হবে, আর একটা হচ্ছে আমাদের ব্যাংকে যখন জমা দিচ্ছি সেটার একটা ইনফরমেশন। তো এখন যখন এবার হলো আমরা দুইটা যতটুকু ক্রিয়েট করলাম এটা হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্টের পার্ট, কিন্তু যখন আমরা ট্রানজেকশন করব, ফাইন্যান্সিয়াল কোনো ট্রানজেকশন করব, তখন আমাদেরকে মেইনটেইন করতে হবে ভাউচার। তো ভাউচারের জন্য আমাদেরকে এই যে ভাউচার অপশনে যেতে হবে, যাওয়ার পরে আমাদেরকে এই যে এই সাইডে যতগুলো ভাউচারের বিষয় আছে, এই বিষয়ের মধ্যে আমাদেরকে যখন আমরা কোনো ফান্ড রিসিভ করতেছি, আমরা রিসিভ করতেছি মানে প্রতিষ্ঠান রিসিভ করতেছে, প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে টাকা রিসিভ হচ্ছে, সেই রিসিভ রিলেটেড যত এন্ট্রি আছে এগুলো আমাদেরকে রিসিভ ভাউচারের মাধ্যমে করতে হবে। আর কোম্পানির অ্যাকাউন্ট থেকে যদি আমরা কাউকে কোনো চেক দেই, পেমেন্ট করি, সেগুলো হবে পেমেন্ট ভাউচারের মাধ্যমে এন্ট্রি। তো এখন যেহেতু আমরা আমাদের অ্যাকাউন্টে টাকা রিসিভ করব, আমরা ডেবিট ক্রেডিট এখানে শব্দগুলো ব্যবহার করতেছি না, অনেকের কাছে কঠিন মনে হইতে পারে, এই জন্য আমরা ডেবিট ক্রেডিটও ব্যবহার করব সামনে, কিন্তু জাস্ট এটাকে নরমালাইজ করার জন্য যাতে আপনারা সহজে জিনিসটা বুঝেন, সেই জন্য আমরা এই শব্দগুলো ব্যবহার করতেছি, যে আমরা যদি আমাদের অ্যাকাউন্টে কোনো টাকা রিসিভ করতে চাই সেক্ষেত্রে আমাদের মেইনটেইন করতে হবে রিসিভ ভাউচার। আমরা রাইট সাইডে যদি আমরা দেখি পেমেন্টের নিচেই এই যে রিসিপ্ট নামে একটা অপশন আছে, তা আমরা যদি রিসিপ্টে ক্লিক করি সাথে সাথে কিন্তু ভাউচারের কালারটাও একটু চেঞ্জ হয়ে গেল এবং এখানে আমাদের লেখা আসলো রিসিপ্ট। তো রিসিপ্ট ভাউচারের মাধ্যমে আমরা ফান্ড রিসিভ করতে পারি। তো এখন রিসিভ করার ক্ষেত্রে আমরা এইখানে একটা বিষয় আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, যেহেতু আমরা দেখেন এখানে উপরে লেখা আসছে এডুকেশন মোড, দেখছেন ইডিইউ এডু, মানে এডুকেশন মোডে আমি কাজ করতেছি। এডুকেশন মোডে কাজ করার সময় যখন আপনি ভাউচার এন্ট্রি করবেন তখন আপনার মাথায় একটা জিনিস রাখতে হবে, সেটা হলো যে ভাউচার এন্ট্রিটা মাসের 1 তারিখ, 2 তারিখ এবং 31 তারিখ, এই 3টা ডেট শুধুমাত্র আপনি এখানে এন্ট্রি দিতে পারবেন, বাকি ডেট গুলো কিন্তু এখানে আপনি এন্ট্রি দিতে পারবেন না। এই জন্য আপনি যদি 10 তারিখে দেন, ধরেন এখানে আমি ভাউচার ডেটে যাচ্ছি, ভাউচার ডেটটা রাইট সাইডে উপরে দেখেন আছে, আমরা যদি কিবোর্ড থেকে F2 প্রেস করি তাহলে কিন্তু ডেট অপশনটা চলে আসবে, যে F2 প্রেস করলাম এখানে ডেট, ভাউচার ডেট চলে আসছে। আমি যদি স্কেপ দিয়ে এটাকে অফ করে দিই, তো আমরা যদি এখানে ডেটে ক্লিক করি তাতেও আমাদের এই অপশনটা আসবে। এখন এইটাকে যদি আমরা 2 বাদ দিয়ে 5 দিই, দেওয়ার পর এন্টার দিচ্ছি, দেখেন এটা কিন্তু নিচ্ছে না, এন্টার দিচ্ছি এটা কিন্তু নিচ্ছে না। নিচ্ছে না কেন? কারণ হচ্ছে আমরা এডুকেশন মোড ইউজ করতেছি। এজন্য এই জিনিসটা ভাউচার এন্ট্রি করার সময় আপনারা একটু খেয়াল রাখবেন যে আমরা ভাউচার এন্ট্রিটা কখন কোন ডেটে দিচ্ছি, কিভাবে দিচ্ছি। তো আমরা ধরেন 1 জুলাই 1/7/2023 এই ডেটেই একটা ভাউচার রিসিভ করতেছি। আমরা যখন রিসিভ করব এখানে যে অ্যাকাউন্ট অপশন আছে, হ্যাঁ, এই অ্যাকাউন্টে অলওয়েজ ব্যাংকের অ্যাকাউন্ট হবে, অলওয়েজ কি হবে, ব্যাংকের অ্যাকাউন্ট হবে অথবা ক্যাশ হবে। আপনি যদি ক্যাশ লেখেন তাও ওই যে ক্যাশ আছে, আর ব্যাংক, এই দুইটি অপশনই আপনি এখানে পাবেন, অন্য কোনো লেজার এখানে কিন্তু শো করবে না। অর্থাৎ যে জায়গায় টাকাটা জমা হচ্ছে, যে জায়গায় টাকাটা ডেবিট হচ্ছে, যে জায়গায় টাকাটা আমরা রিসিভ করতেছি, ওই জায়গাটা হচ্ছে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট অপশনটা হচ্ছে এইটা। এজন্য আমাদের এই অপশনটা অলওয়েজ যে জায়গায় রিসিভ করব ব্যাংক অথবা ক্যাশ, সেই অপশনটা আমরা এখানে দিব। তো আমরা যেহেতু ব্যাংকে রিসিভ করব সেজন্য আমরা এখানে ডাচ বাংলা ব্যাংকটা দিয়ে দিচ্ছি। তো এখানে ইন্টার দেওয়ার পরে এই ডাচ বাংলা ব্যাংকে টাকাটা জমা হবে। এখন আমাকে টাকাটা যিনি দিবেন তাকে হচ্ছে এই যে পার্টিকুলার্স এর আন্ডারে এইখানে আমরা নিয়ে আসবো। তো এখানে আসার পরে যদি আমরা মিস্টার, যেহেতু আমরা মাত্র 2টা লেজারই ক্রিয়েট করছি যার কারণে এই 2টা লেজার এখানে শো করতেছে। তো ধরেন আমরা এখানে মিস্টার ক্যাপিটাল 1, ইনি আমাকে 5 লাখ টাকা, আমাকে বলতে প্রতিষ্ঠানকে 5 লাখ টাকা ইনভেস্টমেন্ট হিসেবে দিছে। এখানে নিয়ে আসলাম, আসার পরে যদি আমি ইন্টার দেই তখন তার নামটা এখানে কিন্তু চলে আসলো। আসার পরে এখানে ধরেন আমি 5 লাখ টাকা দিচ্ছি, দেওয়ার পরে আমরা ইন্টার প্রেস করতেছি। ইন্টার প্রেস করার পরে আমি চাইলে একই সাথে আরো একজনকে নিয়ে আসতে পারতাম, তো আমরা আপাতত নিচ্ছি না, একজন করে একটা ভাউচার করে দিচ্ছি।
এরপরে ইন্টার দিলাম, দেওয়ার পরে আবারও ইন্টার দিলাম। এরপরে আমাদের এখানে এই যে সে তো অবশ্যই প্রতিষ্ঠানে যখন চেক দিবে তখন অবশ্যই চেক দিবে, এই জন্য এখানে অপশনটা দেখাচ্ছে কিসের মাধ্যমে দিছে, চেক। ওকে, এরপরে ইন্টার দিচ্ছি, দেওয়ার পরে 5 লাখ। এরপরে চেক ডেট, চেকে একটা ডেট থাকে, আপনি কি হয়তো ব্যাংকে আপনার জমা দিয়েছেন 1 জুলাই, কিন্তু সে হয়তো চেক আরো 5 দিন আগের ডেটে দিতে পারে, এই জন্য আমরা এখানে ডেটটা দিয়ে দিতে পারি, অথবা ওই ডেটেরই দিতে পারে। আর যদি পরবর্তী ডেটেড হয়, যদি 5 তারিখের হয়, তাহলে তো আপনি জুলাইয়ের 1 তারিখে এন্ট্রি দিতে পারবেন না, কারণ তখন আপনাকে জুলাইয়ের 5 তারিখেই দিতে হবে। কারণ আপনি যদি 5 তারিখের চেক নিয়ে 1 তারিখে ব্যাংকে নিয়ে যান, ব্যাংক তো আপনার এই চেক রাখবে না, কারণ পোস্ট ডেটের চেক তো আর পাস হবে না। এই জন্য আমাদের পিছনের ডেটের চেক থাকতে পারে, সামনের ডেটে সাধারণত চেক থাকবে না। তবে চেকে যে ডেটটা থাকবে ওই ডেটটাই আমরা এখানে দিব, দেওয়ার পরে এন্টার দিব। এন্টার দেওয়ার পরে এখানে হচ্ছে ব্যাংক নেম। এটা যদি আমাদের পেইড ভার্সন হইতো, এখানে আমাদের অটোমেটিক সিস্টেমে বাংলাদেশে যতগুলা ব্যাংক আছে সব ব্যাংকের লিস্ট এখানে চলে আসতো, কিন্তু যেহেতু আমরা এডুকেশন মোডে আছি, যার কারণে তারা আমাদেরকে ব্যাংকের নামটা এখানে লিখতে বলতেছে। তো আমরা ধরেন দিলাম হলো এইচএস, আমাদেরকে এখানে যদি স্পেস দিতে হবে, স্পেস দিলে এখানে একটা হলো আমরা ব্যাংকের নাম না দিয়ে চলে যেতে পারি, নট অ্যাপ্লিকেবল, অথবা স্পেসিফাই ব্যাংক নেম। এখানে আসলাম, আসার পরে এন্টার দিলাম, দেওয়ার পরে এখানে আমরা ব্যাংকের নামটা দিয়ে দিব, ধরেন এইচএসবিসি ব্যাংক দিয়ে দিলাম, যে ওই ভদ্রলোক এইচএসবিসি ব্যাংকের চেক দিয়েছে। এই ইনফরমেশনটা কিন্তু হচ্ছে কার ইনফরমেশন, এটা হচ্ছে ক্যাপিটাল ওয়ান যে ভদ্রলোক যিনি টাকাটা দিয়েছেন, তার যে 5 লাখ টাকার চেকটা দিছে সেই চেকের যে ইনফরমেশন, সেই ইনফরমেশন গুলো আমরা এখানে ফিল আপ করলাম। আর আমরা জমা দিলাম হচ্ছে ডাচ বাংলা ব্যাংকে এইখানে। আর ওদের যেটা ইনফরমেশনটা ফিল আপ করলাম ওটা হচ্ছে চেকের থেকে আমরা নিয়ে ইনফরমেশনটা ফিল আপ করলাম। এখন আপনি একটা ন্যারেশন লিখে দিতে পারেন যে ক্যাপিটাল অ্যামাউন্ট রিসিভ ফ্রম মিস্টার, আপনার যেটা নাম লিখবেন, ন্যারেশন আপনার মতো করে একটা লেখা লিখে দিলেন, যাতে পরবর্তী সময় ভাউচারটা ঢুকলে এটার ব্যাপারে কোনো তথ্য প্রয়োজন হলে আপনি ন্যারেশনে আপনি লিখে রাখতে পারেন। আমাদের মোটামুটি ভাউচার এন্ট্রির প্রাথমিক যে কাজগুলো সেটা আমাদের শেষ হয়ে গেল। এবার যদি আমরা ইন্টার দিই, ইন্টার দেওয়ার পরে আমাদেরকে একসেপ্ট করবো কিনা সেটা আমাদের কাছে পারমিশন যাচ্ছে, আমরা আবার যদি ইন্টার দিই একসেপ্ট হয়ে যাবে। তো আমাদের একটা ভাউচার এন্ট্রি কিন্তু হয়ে গেল। এখন আমরা যদি চাই যে আরো একজন ভদ্রলোক আছে, তাকেও আমরা এখানে নিয়ে আসতে চাচ্ছি, তো আমরা এখানে কি করব, প্রথমেই আমরা দিব হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংকের নাম, যে ব্যাংকে আমরা চেকটা জমা দিচ্ছি সেই ব্যাংক দিলাম। আমরা যদি এখানে ডি লিখি, সাথে সাথে ডাচ বাংলা ব্যাংকটা চলে আসছে। এরপরে আমরা ইন্টার দিচ্ছি, দেওয়ার পরে মিস্টার ক্যাপিটাল ওয়ান তো 1 লাখ দিয়েছে, এবার ক্যাপিটাল 2 থেকে আমরা আরো 5 লক্ষ টাকা রিসিভ করতেছি। আগেও 5 লক্ষ রিসিভ করেছি, এখনো 5 লক্ষ রিসিভ করতেছি। এনার থেকে আমি যে চেকটা নিলাম সেটা ধরেন যে আমরা জুলাই মাসের 2 তারিখে রিসিভ করব। তো এখন এখানে যেহেতু 1 তারিখ আছে, আমরা 2 তারিখ করার জন্য কি করতে পারি, আমরা যদি কিবোর্ড থেকে F2 প্রেস করি তখন আমাদের ডেট চেঞ্জ করার অপশন দিবে, আর অটোমেটিক্যালি একদিন পরের ডেট এখানে নিয়ে নিছে, দেখেন অটোমেটিক্যালি। আমি চাইলে এখানে ডেট লিখে দিলে অন্য ডেট আমরা দিতে পারি, আমরা 2 তারিখে দিচ্ছি, যেহেতু 2 তারিখেও আমাদের ভাউচার এন্ট্রি নিবে। তো এরপর এন্টার দিচ্ছি, দেওয়ার পরে আমরা যদি আবার এন্টার দেই, এরপরে আবার এন্টার দেই, তখন আমাদের কাছে যিনি ক্যাপিটাল 2 যে ভদ্রলোক, ওনার যে ইনফরমেশন, ব্যাংকের চেকের ইনফরমেশন, সেটা আমরা এখানে প্রোভাইড করব। তিনি অবশ্যই আমাদের কোম্পানিকে চেক দিবেন, চেক দিলাম, অ্যামাউন্ট দিলাম, এরপর হচ্ছে চেকের ডেট, চেকের ডেটটা আপনার এখানে ধরেন যে 15/7/23 দিয়ে দিলাম, দেখি নেই কিনা, না, এই ডেটটাও আপনার ওই 3টা ডেটের বাইরে অন্য কোনো ডেট নিবে না। তো এখানে আমরা ধরেন ডেট সে হয়তো দিয়েছিল আমাদের কাছে, হ্যাঁ 1 তারিখের ডেটেই হইতে পারে, যে 1 তারিখের ডেটের চেকে দিছিল কিন্তু আমরা একদিন পরে ব্যাংকে জমা দিয়েছি, এমন হতে পারে। তো 1 তারিখের ডেটই দিলাম। এরপরে ব্যাংক নেম, এখানে আমরা স্পেস বাটন চাপলে আমাদেরকে এইখান থেকে স্পেসিফাই ব্যাংক নেম এটা আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে উনি হয়তো এটা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের চেক দিয়েছে, আমরা এসসিবি লিখে দিলাম। দেওয়ার পরে ইন্টার দিচ্ছি, ইন্টার দিয়ে এখানে আপনি চেক নাম্বার এখানে ডিটেলস লিখে দিয়ে রেখে রাখতে পারেন, বা রিসিভ ফ্রম ইত্যাদি ইত্যাদি লিখে নারেশনটা আপনার মতো আপনি ফিল আপ করে দেন যদি আমরা ইন্টার দেই এবং একসেপ্ট করি,
তো আমাদের কিন্তু দুইটা ট্রানজেকশন হয়ে গেল। সেটা হলো যে ক্যাপিটাল অ্যাকাউন্টে যারা দুজন ইনভেস্টর আছে তারা কোম্পানিতে যে 5 লাখ করে ইনভেস্ট করছিল সেটা আমরা একটা ব্যাংক ক্রিয়েট করে সেখানে রিসিভ করেছি। তো এখন আমরা যদি স্কেপ দিয়ে ব্যাকে চলে যাই, আবার স্কেপ দিচ্ছি, দেওয়ার পরে আমরা এবার যদি ব্যালেন্স শিটে আসি, এখানে ব্যালেন্স শিটে ক্লিক করতেছি, করার পরে আমরা যদি দেখি তো আমরা দেখতেছি যে এখানে ক্যাপিটাল অ্যাকাউন্টের আন্ডারে 10 লক্ষ টাকা আমাদের আছে এবং সেই টাকাটা রিসিভ করে আমাদের কারেন্ট অ্যাসেটে চলে আসছে। এখন এইটা সাধারণত মেইন হেড গুলো আমরা যখন ঢুকি তখন মেইন হেড গুলো এখানে থাকে। আমরা যদি এটাকে ডিটেলস করে দেখতে চাই সেক্ষেত্রে কিবোর্ডের অল্টার এবং F1 একত্রে প্রেস করব, অল্টার F1। তো আমরা তখন কিন্তু এটার ভিতরে যে সিচুয়েশনটা আছে বা লেজার গুলো সহ আমরা দেখতে পাবো। তো আমরা দেখতেছি যে ক্যাপিটাল অ্যাকাউন্টে শেয়ার ক্যাপিটাল 10 লাখ টাকা আমরা পেয়েছি এবং সেই টাকাটা আমরা আমাদের কোথায় আছে, ব্যাংক অ্যাকাউন্টে 10 লাখ টাকা আছে। আমরা রিসিভ করছি 10 লাখ, আমাদের ব্যাংকে আছে 10 লাখ। এবার যদি আমি এই শেয়ার ক্যাপিটালে একটু ইন্টার দিয়ে ভিতরে ঢুকি, এখানে আসলাম, আসার পরে কিবোর্ড থেকে ইন্টার দিচ্ছি, দেওয়ার পরে দেখবো যে ক্যাপিটাল অ্যাকাউন্টে কে কে ছিল, মিস্টার ক্যাপিটাল 1, মিস্টার ক্যাপিটাল 2, তারা এই যে 5 লাখ করে জমা দিয়েছে। তো এই 10 লাখ হচ্ছে এই 10 লাখ, ওই ওই দুই ভদ্রলোকের টাকাটা এখানে শো করতেছে। এরপরে যদি আমরা ব্যাংক অ্যাকাউন্টে আসি, আসার পরে যদি আমরা এখানে ইন্টার দিই, দিয়ে আমরা দেখতেছি যে এখানে একটা ব্যাংকে, ডাচ বাংলা ব্যাংকে আমাদের ব্যালেন্স আছে 10 লাখ। আমরা চাইলে একাধিক ব্যাংকেও এখানে যোগ করতে পারতাম, অন্য অন্য ব্যাংকেও জমা দিতে পারতাম। তো সেটা আপনারা অবশ্যই পারবেন, যেহেতু আমরা প্রসেসটা দেখিয়ে দিয়েছি। এখন চাইলে আপনি ক্যাপিটাল অ্যাকাউন্টে যদি এখানে আরো একটা গ্রুপ ক্রিয়েট করা লাগে সেটা অবশ্যই আপনি করতে পারবেন। এবং এখানে যদি শেয়ার ক্যাপিটালের আন্ডারে আপনার আরো 5 জন ইনভেস্টর থাকে সেটাও কিন্তু আপনি এন্ট্রি দিতে পারবেন এবং একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকলেও এখন আপনি এন্ট্রি দিতে পারবেন। তো আমরা আজকে আমাদের ক্লাসে যে বিষয়টুকু দেখলাম, এই বিষয়ে কারো কোনো যদি প্রশ্ন থাকে আমরা প্রশ্ন নিতে পারি। আজকের মতো আমরা মূলত আজকে যতটুকু দেখানো অতটুকু আমরা দেখে ফেলেছি। এখন আজকের ক্লাসের উপরে আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে, কোয়ারি থাকে, জানার থাকে, হ্যান্ড রাইজ করে প্রশ্ন করতে পারেন। জি, একজন একজন করেন, অসুবিধা নেই, প্রশ্ন একজন একজন করেন, সমস্যা নাই। মহিউদ্দিন ভাই বলেন, অসুবিধা নাই। অথবা এনামেল হক বলতে চাচ্ছেন, এনামেল হক ভাই বলতে পারেন, বলেন, যে কেউ জি একজন। স্যার, আমি একটু সিম্পল মানে কোশ্চেন করছি যে একটা পিসিতে কি একাধিক টালি ওপেন করতে পারবো? আচ্ছা, একাধিক টালি আপনি ওপেন করার দরকার নাই। কারণ হলো কি, যখন আপনি একটা টালি নেবেন এখানে আপনি চাইলে 10টা কোম্পানি ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে? জি একটা সফটওয়্যারে যদি আপনি 10টা কোম্পানি ক্রিয়েট করতে পারেন তাহলে তো আপনার 10টা টালি ইনস্টল করার দরকার নাই। না, দেখা যাচ্ছে আমি মানে টাইল দেওয়ার জন্য আমার কোম্পানির একটা টালি আছে, ওখানে তো আর আমি কাজ করতে পারবো না, ওখানে তো আর টাইল দিতে পারবো না। ওটার পাশাপাশি পিসিতে যদি আর একটা টালি আমি ওপেন করি শিখার জন্য, তো করা যাবে কিনা? হ্যাঁ, করা যাবে। আপনি দেখবেন যে আপনার ওই টালিটা কোন মেইন সার্ভারে আছে কিনা, ঠিক আছে? কারণ ওই টালির সাথে আপনার এই টালিটা যে ইন্টিগ্রেটেড হয়ে যায় তাহলে আবার ওই যে লাইসেন্সের ঝামেলায় পড়ে যাবেন। তো আপনি টালি ইনস্টল করতে পারবেন। টালি ইনস্টল করার জন্য কিন্তু সি ড্রাইভ বাধ্যতামূলক না, আপনি যে কোনো ড্রাইভে টালি ইনস্টল করতে পারবেন। টালির ডাটাটা যদি আপনি কপি করে নিয়ে অন্য ড্রাইভে রাখেন, সেই ড্রাইভ জি। থেকে আপনি সরাসরি ওটা ভিউ করতে পারবেন, সমস্যা নাই। ওকে স্যার, থ্যাংক ইউ। আর করতে যেয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে নক দিন, আমি ইনশাল্লাহ ওটা সলভ করে দিব। এনামুল জি হক স্যার। ভাই প্রশ্ন করছেন, আর কেউ আছেন প্রশ্ন? জি আমার একটা কথা ছিল, জি। আমরা কি টালির মাধ্যমেই কি যে কোনটা কোম্পানির বাজেট কি আমরা ক্রিয়েট করতে পারি, মানে বাজেটটা পুরোটা করতে পারি কিনা টালি সফটওয়্যারের মাধ্যমে? জি, টালিতে বাজেটের বিষয় আছে, হ্যাঁ, কিন্তু এটা আসলে খুবই পোর আর কি, বুঝছেন? খুব বেশি আপনি এখানে টালিতে বাজেট অপশন আছে, বাজেটটা আমরা এখানে যতটুকু আছে ততটুকু দেখাবো, বাট বাজেটটা এখানে খুব ভালোভাবে নাই আর কি, খুব হালকা পাতলা ভাবে আছে, তবে আছে, যতটুকু আছে ততটুকু দেখাবো। জি, আর কারো কোনো প্রশ্ন? রাব্বি রইসুল ভাই।
তারপর হচ্ছে আত-তানজিল, আত-তানজিল। জি আসসালামু আলাইকুম, আমি যে রাব্বি বলতেছিলাম। জি তো আমার কথা হচ্ছে, আমি তো ইউজ করি টালি ERP9, যেটা আমি অফিসে ইউজ করি, কিন্তু আপনি শিখাচ্ছেন হচ্ছে টালি প্রাইম, কিন্তু আমার যে ল্যাপটপে টালি ERP9 আমারটা ইনস্টল করা। এখন আমি চাচ্ছিলাম যে এর পাশাপাশি আমি টালি প্রাইমটা কি এই একই পিসিতে ইনস্টল করে চালাতে পারবো কিনা, মানে এটা হ্যাঁ, জানার জন্য আর কি। পারবেন পারবেন, জি পারবেন। না, এর আগে আমি আপনার ইনস্টল করতে গেছি, আপনার মার্জ হয়ে দুইটা মাইগ্রেশন হয়ে আপনার টালি ERP হয়ে প্রাইম হয়ে গেছে আমারটা। আচ্ছা, আমি ওটা দেখাই দেবো, অসুবিধা নেই। আচ্ছা, এটা একটু দেখাই দেন কিভাবে আমি আবার ERP তে ফিরে আসবো, এটা একটু দেখাই দিন। আপনার ওখানে ল্যাপটপে ড্রাইভ কয়টা আছে? না, ড্রাইভ আছে আপনার 4টা ড্রাইভ আছে আমার এখানে। আচ্ছা, তাহলে অসুবিধা নেই। অনেক সময় দেখা যায় ল্যাপটপে অনেক সময় আপনার হচ্ছে এখন তো SSD ইউজ করে অনেকেই, দেখা যায় শুধু হ্যাঁ SSD হ্যাঁ হ্যাঁ ইউজ করতেছে, সেক্ষেত্রে ড্রাইভ পাওয়া যায় না, যার কারণে অনেক সময় সমস্যা হয়। এটা করা যাবে, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। জি তানজিবুল ভাই কি আচ্ছা। কিছু বলতেছেন? তানজিল, তানজিল ভাই হ্যান্ড রাইজ করেছেন, কিছু বলবেন কি? ভাই আমার একটা কোশ্চেন ছিল আরেকটা। জি সেটা বলেন। হচ্ছে যে মনে করুন আমি একটা লেজার ক্রিয়েট মানে একটা গ্রুপের আন্ডারে একটা লেজার ক্রিয়েট করলাম, তো এখন ওইটাতে ব্যালেন্স আছে, মানে কোনো একটা ট্রানজাকশন হয়েছে। এখন লেজারটা মনে করেন যে আমার আন্ডারটা ঠিক নাই, মনে করেন এটা দেখা গেছে এটা যেই আন্ডারে রং আন্ডারে চলে গেছে, সেই ক্ষেত্রে কি আমি ওই লেজারটা কি ডিলিট করতে পারি, নাকি এটা ব্যালেন্স থাকার কারণে ডিলিট হবে না? না, আপনি যতক্ষণ পর্যন্ত কোনো লেজারে ব্যালেন্স থাকবে ততক্ষণ জি পর্যন্ত কোনো লেজার আপনি ডিলিট করতে পারবেন না। বাট আপনি ওই লেজারটা এডিট করতে পারবেন। এডিট করা মানে কি, এই যে দেখেন আমি একটু দেখাই আপনাকে। আমরা যদি এখান থেকে অল্টার অপশনে যাই, এই যে ক্রিয়েটের নিচে অল্টার, অল্টারে যাওয়ার পরে আমি লেজার অল্টার করব, ঠিক আছে? লেজারে যাচ্ছি, যাওয়ার পরে আমরা ধরেন মিস্টার ক্যাপিটাল, এইটা আমার আন্ডার ঠিক নাই, ওকে, এখানে আমার ব্যালেন্স এন্ট্রি আছে, তো আমরা এখান থেকে ইন্টার যাব, যাওয়ার পরে আন্ডারে যাব, যাওয়ার পরে যে কোনোটা আমি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। দিয়ে যদি আমি ইন্টার, তাহলে ওই জায়গায় চলে যাবে। আর যদি ব্যালেন্স থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনার সব ভাউচার ডিলিট করতে হবে, দেন আপনি এই লেজারটা ডিলিট করতে পারবেন, আদারওয়াইজ আপনি ডিলিটের কোনো অপশন এখানে হাইড অবস্থায় পাবেন। জি বুঝতে পারছি। ওকে। আর কারো কোনো প্রশ্ন আছে? জি, আমি একটু বলতে চাচ্ছি। বলেন। আমার তো বাসায় ডেস্কটপ নেই, বেসিক্যালি ল্যাপটপ আছে। ল্যাপটপে কি ট্যালি ইনস্টল করে আমি এটা প্রোগ্রামটা শেষ করতে পারবো? অবশ্যই পারবেন, আমি তো ল্যাপটপ থেকে ক্লাসে ঢুকছি, আমি তো আচ্ছা, আপনাদেরকে ল্যাপটপ থেকেই দেখাচ্ছি। আমি যেভাবে দেখাইছি, আপনি কি শুরুতে ঢুকছেন না পরে ঢুকছেন? একটু পরে। আচ্ছা, তাহলে আপনি ভিডিওর শুরু থেকে একটু দেখে নিন, ওখানে আমরা কিন্তু দেখাই দিছি যে কিভাবে আপনি টালিটা কিভাবে ইনস্টল করবেন, বিস্তারিত আমরা ক্লাসের শুরুতে বলা আছে, এটা আপনি দেখে নিলে পেরে যাবেন ইনশাআল্লাহ। এরপরে যদি কেউ, আবারও আমি বলতেছি, যেহেতু অনেকে পরে জয়েন করেছেন, যে যদি কেউ টালি ইনস্টল করতে যে প্রবলেম ফেস করেন, আমরা তো টালি ইনস্টলেশনের জন্য একটা ভিডিও আপনাদেরকে দিয়ে দিব। এরপরেও যদি কারো কোনো প্রবলেম হয়, আপনি আপনার ওই প্রবলেমটা নিয়ে মেহেরবানি করে বসে থাকবেন না, আমাকে একটু পার্সোনালি নক দিবেন। নক দিলে আমি হয়তো তাৎক্ষণিকভাবে আপনাকে রেসপন্স হয়তো ব্যস্ততার কারণে করলাম না, কিন্তু আমি কখনো না কখনো আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিব। এবং আমি যদি প্রয়োজন হয় আপনার এনিডেস্ক শেয়ার করবেন আমার সাথে, তারপরে হইলো আপনার পিসিতে এটা ইনস্টল করে দিতে হবে। কারণ হলো যে আপনি যদি পিসিতে টালি ইনস্টল করতে না পারেন, তাহলে তো আপনি প্র্যাকটিস করতে পারবেন না। তো এটা খুবই ইম্পর্টেন্ট যে আপনার পিসিতে অবশ্যই টালিটা ইনস্টল করে কোম্পানি রান করা থাকা খুবই জরুরি। এই জন্য এটা আপনারা আজকে কালকের ভিতরে, কালকে সকালের ভিতরে সবাই চেষ্টা করবেন যে টালি সফটওয়্যারটা ইনস্টল করে নেওয়ার জন্য। এরপরে কোনো প্রবলেম হলে আমাকে একটু নক দিবেন। থ্যাংক ইউ। ওয়েলকাম। আর কারো কোনো প্রশ্ন আছে? সালাম আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম। ভাই, আসলে আমি এটা জানতে চাচ্ছিলাম যে আসলে এডুকেশন মোডে যদি আমরা থাকি, তাহলে আমরা যে ডেট লেখার যে প্রবলেমটা, এটা কি সলভ কোন রাস্তা নাই, বা আমরা একই দিনে একই ডেটে করব খালি প্র্যাকটিসটা? প্রশ্নটা আরেকবার একটু বলেন। আমরা মনে করেন একই দিনে, এখানে ডেট মনে করেন 1 তারিখ আর 2 তারিখ আর 31 তারিখের ডেট দেওয়া যাবে এডুকেশন মোডে। জি
তাহলে এখন আমরা প্র্যাকটিস করব কি যে ভাউচার গুলা লিখবো, সেই ভাউচার গুলোর ডেট কি খালি এক তারিখ আর 2 তারিখই দিব, না মাঝখানে আর কোনো তারিখ দেওয়া সম্ভব হবে কিনা? আপনার মাস তো আপনি পাচ্ছেন জুলাই থেকে জুন পর্যন্ত, সারা বছর 12 মাসে আপনি এন্ট্রি করতে পারতেছেন, ঠিক আছে। কিন্তু 1, 2 এবং যে মাসে 31 তারিখ আছে এই 3টা ডেটেই আপনি ভাউচার এন্ট্রি করবেন। এর বাইরে এখানে যেহেতু এডুকেশন বোর্ডে সেই ফ্যাসিলিটিসটা দিচ্ছে না, যার কারণে আমরা আসলে ওই ফ্যাসিলিটিসটা দিতে পারতেছি না। যেহেতু আমরা ফ্রি ইউজ করতেছি, এটা তো একটা পেইড সফটওয়্যার, যার কারণে আমাদেরকে ওই 1 তারিখ 2 তারিখ এবং মাসের শেষে হয়তো আমি সেক্ষেত্রে যেটা করতে পারি সেটা হলো যে জুলাই মাসের যেমন আমি জুলাই 2023 থেকে শুরু করলাম, আপনার জুলাইতে কিছু এন্ট্রি করলেন, অগাস্টে কিছু এন্ট্রি করলেন, মার্চে, তারপরে সেপ্টেম্বরে কিছু এন্ট্রি করলেন, এইভাবে প্রতি মাসে মাসে করলেন, তাহলে আপনার এটার জিনিসটা একটা সাজানো গোছানো বা পিরিয়ডিক যখন আপনি রিপোর্ট নেবেন তখন জিনিসটা দেখতে সুন্দর লাগবে। না, আমি আরেকটা প্রশ্ন, আরেকটা জিনিস বুঝতে চাচ্ছি, মানে আমি একই দিনে মনে করেন 1 তারিখে 10টা ভাউচার করতে পারবো তো? হ্যাঁ, একই তারিখে আপনি 100টাও করতে পারবেন, কোনো সমস্যা নাই। সেটাই আমি বলতে চাচ্ছি যে আমি আমার সব ভাউচার একদিনে করলাম, জি হবে তো? আমি এটাই জানতে চাচ্ছিলাম। থ্যাংক ইউ। ঠিক আছে। আপনার যদি সময় থাকে আমি জি, কে জানো বলতে, আমরা কি আপনার মেইলটা পাইতে পারি, মেইল অ্যাড্রেসটা? হ্যাঁ, অবশ্যই আমি আমার মেইলটা গ্রুপে দিয়ে দিব, অসুবিধা নেই, আপনাদের যাদের লাগে। জি, হ্যাঁ, আমি কেন বললাম যে আমার আসলে অফিসে যেমন আমি এখন যে প্রবলেমটা ফেস করতেছি, মানে টালি তো আমি আসলে একেবারে নিউ, তো আমার এখানে চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যে কোডিং যে বিষয়টা, এই কোডিংটা হচ্ছে আমার মানে মানে একদম সিকোয়েন্সটা ঠিক নেই আর কি। তো আমি তারপরও একটা মোটামুটি এটা দাঁড় করাইছি। তো আমি আশা করি যে আপনি যদি মেইল অ্যাড্রেসটা দেন সেই ক্ষেত্রে হয়তো বা আমি আমার পুরো চার্ট অফ অ্যাকাউন্টটা ডাউনলোড করে আপনার মেইলে যদি দেই, দেন হয়তো বা আপনি আমাকে একটা ফিডব্যাক দিল, যদি বা কোনো ভুল থাকলে যদি একটু ধরাই দিতেন আর কি। জি, অসুবিধা নাই, ঠিক আছে, দিয়ে দেবো, সমস্যা নাই, আপনি দিয়ে না, অসুবিধা, চেষ্টা করবেন। অসংখ্য ধন্যবাদ। জি জি জি, অবশ্যই। জি, আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার, আজকের এই ভিডিও ক্লাসটা কবে আমরা কিভাবে পেতে পারি যদি একটু জানান? আমরা এটা আমরা গুগল ড্রাইভে থাকবে এবং এটা আসলে রেকর্ড হওয়ার পরে আপলোড হইতে 1-1.5 ঘন্টা সময় লেগে যায়, যার কারণে আমরা আসলে যেটা বলতে চাই সেটা হলো যে নেক্সট ডে 10টার ভিতরে আপনি গ্রুপের লিঙ্কটা পেয়ে যাবেন, আপনার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, ওখানেই আমরা যখন এখানে প্রেপার হবে, এর আগে পাইলে তো পাইলেন, তা না হলে 10টার ভিতরে পেয়ে যাবেন, এতটুকু আর কি রাখেন। এরপরে যদি কখনো দেখেন যে পাইতে দেরি হচ্ছে, 2-1 জন হয়তো একটু গ্রুপে নক দিলেন যে গ্রুপ মানে ভিডিও লিঙ্কটা পাইলে ভালো হয়, বা এরকম কিছু একটা বললে, তো হয়তো বা কোনো কারণে একটু ব্যস্ত হয়ে গেলাম, দিতে হয়তো দেরি হয়ে গেছে বা ভুলে যাচ্ছি, তো এরকম হইলে আপনি একটু নক দিন, আপনারা আমরা গ্রুপে শেয়ার করে দিব। যেদিন ক্লাস হবে নেক্সট ডে সকাল 10টার ভিতরে ইনশাল্লাহ আপনারা ভিডিও লিঙ্কটা পেয়ে যাবেন। ভাই, আমার একটা কোশ্চেন ছিল যে আমরা যারা অলরেডি টাইটা ইউজ করছি, মানে অ্যাকাউন্টস যারা জব করি বা কোম্পানিতে যেখানে আছে কাজ করতে, যে আমরা যদি টালিতে কোনো প্রবলেম ফেস করি সেটা কি আমরা গ্রুপে শেয়ার করতে পারবো কিনা? বা গ্রুপে শেয়ার করবেন, প্লাস আপনাদের জন্য আমরা একটা ফেসবুক গ্রুপও ক্রিয়েট করেছি, তো ফেসবুক গ্রুপটা একটু আপডেট করতে হবে, একটু ব্যস্ততার কারণে ওখানে একটু সময় কম দেওয়া হচ্ছে, তো ওখানেও আপনাদের যে পার্সোনাল প্রবলেম গুলা বা একে অপরের সাথে একটু শেয়ারিং করে, এটা কিন্তু সবাইয়ের জন্যই একটা ডেভেলপমেন্টের জায়গা। হ্যাঁ, আমাদের ফেসবুক একটা গ্রুপ আছে, তো ওখানে যদি আপনারা আপনাদের এই প্রবলেম গুলো বা কে কিভাবে কি করছেন বা করতে যে কোনো প্রবলেমে পড়তেছেন কিনা গ্রুপে যদি শেয়ার করেন, দেখা যাচ্ছে আমি ছাড়া অন্য কেউ সলভ করে দিচ্ছে, কিন্তু প্রবলেমটা সলভ হয়ে গেল, ঠিক না? আমরা তো চাই যে সবাই আসলে এই কাজটা এগিয়ে নিয়ে জন্য। আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি আপাতত শেয়ার করতে পারেন, আমরা ফেসবুক গ্রুপের লিঙ্কটা কালকে দিয়ে দিব, আপনারা সবাই একটু ফেসবুক গ্রুপে জয়েন হয়ে নেবেন, এবং ওই গ্রুপে আমরা চাইবো যে আপনাদের যার যার কথা বা যে যেটা বলতে চান নিজেদের মতো করে এখানে বলেন, আপনারা যদি সমাধান হয়ে যায় আলহামদুলিল্লাহ, আর যদি না হয় সর্বশেষ তো আমি ইনশাল্লাহ আছি আমার জায়গা থেকে আপনাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার জন্য ইনশাল্লাহ আমি। ভাই, আমি একটু আপনার ব্যাপারে একটু বলতে চাচ্ছিলাম, মানে আমি যখন এই কোর্সটাতে জয়েন করি আমার খুব একটা আমি একেবারে ফ্র্যাঙ্কলি বলি, মানে আপনার সম্পর্কে আমার একটা খুব ভালো আইডিয়া ছিল না। আমি চিন্তা করলাম যে 500 টাকা দিয়ে কোর্সটা করবো, হয়তো লামসাম কিছু একটা মোটামুটি দেখাই দিয়া
কোর্সটা শেষ করে দেন। বাট আমি আলহামদুলিল্লাহ যতটুকু আপনি ক্লাস করাইছেন বা আপনার সাথে যতটুকু আমার কমিউনিকেশন হয়েছে, এটা খুবই মানে আশ্চর্যজনক যে এতটা সাপোর্ট নরমালি এখনকার যারা বিভিন্ন ধরনের অনলাইন কোর্সগুলো করায় এত মানে অল্প রেঞ্জে, মানে আমি রেঞ্জে বলবো না, একটা লামসাম বলবো, এটা আসলে আনএক্সপেক্টেড একেবারেই। মানে এটা খুব বেশি ভালো মনের অধিকারী না হলে এটা একেবারে পসিবল না, বর্তমান যুগে এটা ইম্পসিবল একটা। বাট আপনার যে ডেডিকেশনটা বা আপনি যে ধরনের সাপোর্ট দিতে চাচ্ছেন, মানে এটা আসলে আনবিলিভেবল আমার কাছে মনে হচ্ছে আর কি। তো থ্যাংক ইউ। ইনশাল্লাহ আশা করি আমাদের সাথে ফুল জার্নিটা কমপ্লিট করলে আপনারা আরো ভালো কিছু আশা করি আমার জায়গা থেকে আমি সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। জি। তো সবাইকে ধন্যবাদ। আজকে তাহলে এখানে ক্লাসটা শেষ করছি। আমার ল্যাপটপের চার্জটা